আজ মনোজদের অদ্ভুত বাড়ির দ্বিতীয় পর্ব শুরু করছি। প্রথম পর্বের লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনি দয়া করে দেখে নিন যদি এর আগে দেখে না থাকেন। আর সাবস্ক্রিপশন এখনো না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুরু করছি মনোজদের অদ্ভুত বাড়ির পরবর্তী অংশ। বরদাচরণের পড়ে যাওয়ার শব্দে দুঃখবাবু আর গণেশ ঘোষালও ছুটে এসেছিলেন। তেমন কিছু হয়নি দেখে তারা হতাশ হলেন। নিজেদের ঘরের দিকে যেতে যেতে গণেশবাবু বললেন, আচ্ছা দুঃখবাবু, মোষের কি গোবর হয়? দুঃখহরণবাবু চিন্তিত হয়ে বললেন, মোষের গোবর কি জানি, ঠিক বলতে পারছি না। ষাঁড়ের গোবর বলে একটা কথা আছে বটে, কিন্তু মোষের গোবর কখনো শুনিনি। তবু চলুন ডিকশনারিটা একবার ঘেঁটে দেখি। গণেশবাবু বললেন, ডিকশনারি দেখতে হবে না, আমি আজ জানতে পেরেছি মোষেরও গোবর হয়। হ্যাঁ, কি করে জানলেন? গণেশবাবু বললেন, আমার বাক্সের চাবি পইতে মাথা থাকে, সকাল থেকে সেটা খুঁজে পাচ্ছি না। কোথায় হারালো তা খুঁজতে খুঁজতে শেষে গোয়ালে গিয়ে হাজির হয়েছিলাম। কি দেখলাম জানেন? কি দেখি কি, গোয়াল ঘরে একটা বিশাল চেহারার মোষ বাঁধা। মোষটা এক কাঁড়ি নেদে রেখেছে। আদ্যাশক্তি দেবী তো খুব গোবর ভালোবাসেন, দেখলাম তিনি একটা পেতলের গামলায় সেই নাদি দু হাত ভরে ভরে তুলছেন, আর আপন মনে এক গাল হেসে হেসে খুব আহ্লাদের সঙ্গে বলছেন, আহা, আজ একেবারে গোবরে গোবরে ভাষাভাষী কাণ্ড। কত গোবর! জন্মে এত গোবর দেখিনি বাবা। গোবর দেখলে চোখ জুড়িয়ে যায়, বুকটা ঠান্ডা হয়। বটে, তবে আর বলছি কি, পরিষ্কার দেখলাম মোষ। চোখ কচলে নিজের গায়ে চিমটি কেটে দেখেছি। আমার দেখার ভুল নয়। হাতির মতো বিশাল বিটকেল মোষ। আদ্যাশক্তি দেবী তার নাদি তুলতে তুলতে পরিষ্কার বললেন, গোবর। তাই ভাবছি মোষের গোবর হয় কিনা। এখন মনে হচ্ছে হয়। দুঃখবাবু বলেন, কিন্তু আমি অন্য কথা ভাবছি, গোয়াল ঘরে মোষটা এলো কিভাবে? গণেশবাবু বললেন, আমি কিন্তু তা ভাবছি না। আজ এক আশ্চর্য জ্ঞান লাভ করে আমার মাথাটা ভরে গেছে। মোষেরও যে গোবর হয়, এই একটা নতুন আবিষ্কার। সেই গোবরের চিন্তায় আমার মাথা ভর্তি। দুঃখবাবু মাথা নেড়ে বললেন, তা জানি, কিন্তু অন্য দিকটাও একটু খেয়াল করবেন। মোষটা হঠাৎ এলো থেকে? আর মোষটা গোয়ালে আসার পরেই হঠাৎ গোয়েন্দা বরদাচরণ এসে হাজির হলো কেন? বিশেষত গরু চুরির মামলার তদন্তে বরদাচরণের খুব নামডাক। এখানে যতগুলো গরু চুরির ঘটনা ঘটেছে তা সব কটাই বরদাচরণ নিষ্পত্তি করেছে। তাহলে তাহলে কি আপনি বলতে চান না মোষটা চুরি করে আনা হয়েছে? দুঃখহরণ বাবু বললেন, তাই তো মনে হচ্ছে, তবে ওর ভিতরে আরো কোনো রহস্য থাকাও অসম্ভব নয়। রাখো বাবু গুলতিটা হাতের কাছে টেবিলের উপর রেখে দিলেন। বদমাস কাকটা দেয়ালে বসে সব দিকে নজর রাখছে, কখন গুলতিটার আবার দরকার হবে বলা যায় না। তারপর রাঘববাবু বরদাচরণের দিকে তাকিয়ে বললেন, কিসের ফটোগ্রাফের কথা বলছিলেন যেন? বরদাচরণ গলাটা নিচু করে বললেন, অত জোরে কথা বলবেন না, চারদিকে শত্রুপক্ষ কান পেতে আছে। রাঘববাবু অবাক হয়ে বললেন, ফটোগ্রাফ, শত্রুপক্ষ, এসব কি বলছেন বরদাবাবু? বরদাচরণ খুব বুদ্ধিমানের মতো রহস্যময় হাসি হেসে বললেন, ওই ফটোগ্রাফটার সন্ধানে বহু গুপ্তচর ঘুরে বেড়াচ্ছে। রাঘববাবু বললেন, কেন, সে ফটোগ্রাফি কি আছে? ও হু, অত জোরে কথা বলবেন না। বরদাচরণ সাবধান করে দেন। চারদিকে সতর্ক চোখে চেয়ে দেখে গলা নামিয়ে বললেন, হরিণগড়ের নাম শুনেছেন তো? রাঘববাবু মাথা নেড়ে বললেন,
তা শুনিনি, সেখানকার রাজবাড়ি দেখতে গেছি কয়েকবার। বরদাচরণ বললেন, হ্যাঁ, এই ফটোগ্রাফটার সঙ্গে সেই রাজবাড়ি একটা গভীর যোগাযোগ আছে। রাঘববাবু আগ্রহের সঙ্গে বললেন, কি যোগাযোগ বলুন তো? বরদাচরণ আবার সতর্ক করে দিয়ে বললেন, আস্তে, সবাই শুনতে পাবে যে। ব্যাপারটা হলো, হরিণগড়ের রাজা গোবিন্দ নারায়ণের একমাত্র ছেলে কন্দর্প নারায়ণ খুব অল্প বয়সে হারিয়ে যায়। সন্দেহ করা হয় কন্দর্প নারায়ণকে কোনো দুষ্টু লোক চুরি করে নিয়ে যায়। সে প্রায় 10 বছর আগেকার কথা। সেই থেকে আজ পর্যন্ত কন্দর্প নারায়ণের খোঁজে হাজারটা লোক লাগানো হয়েছে। পুলিশ থেকে তো প্রাণপণ চেষ্টা করা হয়েছেই, কিন্তু ছেলেটার খোঁজ পাওয়া একটু কঠিন হয়েছে। কারণ কন্দর্প নারায়ণের যেসব ফটোগ্রাফ তোলা হয়েছিল সেগুলো রাজবাড়ির কয়েকটা অ্যালবামে লাগানো ছিল। কন্দর্প নারায়ণের সঙ্গে সঙ্গে সেই সব অ্যালবামও উধাও। যারা কন্দর্প নারায়ণকে চুরি করেছে তারা খুবই চালাক লোক। তারা জানে ছবি না থাকলে কন্দর্প নারায়ণের খোঁজ করা খুবই মুশকিল হবে। কেননা কন্দর্প নারায়ণকে তো আর সবাই দেখেনি। রাজবাড়িতে বা অন্য কোথাও যুবরাজ কন্দর্প নারায়ণের কোনো ছবি নেই। ফলে যারা হারানো রাজকুমারের খোঁজ করছে তারা যাকে তাকে রাজকুমার ভেবে ধরে ধরে রাজবাড়িতে নিয়ে এসেছে এতকাল। এ পর্যন্ত প্রায় কয়েক হাজার ছেলেকে এইভাবে রাজবাড়িতে হাজির করা হয়েছে। তাতে খুব গন্ডগোল হয়। যেসব ছেলেদের ধরে আনা হয়েছিল তাদের বাপ মাও এই নিয়ে খুব হইচই করে। এদিকে রাজা গোবিন্দনারায়ণ, রানী অম্বিকা এবং রাজার মা মহারানী হেমময়ী রাজকুমারের জন্য পাগলের মতো হয়ে গেছেন। গত 10 বছর ধরে তারা ভালো করে খান না বা ঘুমোন না। কিন্তু একটা ব্যাপার সম্বন্ধে আমরা নিশ্চিন্ত। পুরুতমশাই খুব মনোযোগ দিয়ে পেছনে বসে শুনছিলেন, আর থাকতে না পেরে হঠাৎ বলে উঠলেন, কি কি ব্যাপার সেটা? হঠাৎ পেছন থেকে সতীশ ভরদ্বাজের গলা শুনে বরদাচরণ চমকে লাফিয়ে উঠে বললেন, কে 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 আপনি? বলতে বলতে বরদাচরণ অভ্যেসবশে পিস্তলের জন্য কোমরে হাত দিলেন। রাঘববাবু বললেন, ভয় পাবেন না বরদাবাবু, উনি আমাদের পুরুত মশাই, এতক্ষণ তো এখানেই বসেছিলেন, দেখেননি? বরদাচরণ অবাক হয়ে বললেন, না তো, উনি এখানেই ছিলেন। সতীশ ভরদ্বাজ রেগে গিয়ে বললেন, হ্যাঁ বাপু, আগা গোড়া এখানে বসে আছি। তোমাকে পাঁচিলে উঠতে দেখলাম, কাকের তাড়া খেয়ে গাছের ডগা ভেঙে পড়তে দেখলাম। চারদিক লক্ষ্য করো না, কেমন গোয়েন্দায় তুমি? বরদাচরণ পিস্তলের জন্য কোমরে হাত দিয়ে খুব অবাক। পিস্তলটা নেই। স্তম্ভিত হয়ে তিনি বলে উঠলেন, এ কি, আমার পিস্তল? সতীশ ভরদ্বাজ ভয়ে আঁতকে উঠে বললেন, এ পিস্তল খুঁজছে কেন বাবা? না না, আমি তোমাকে অপমান করার জন্য কিছু বলিনি, তুমি বড় ভালো গোয়েন্দা। বরদাচরণ বিরক্ত হয়ে বলেন, আমি যে ভালো গোয়েন্দা সে আমি জানি, কিন্তু আমার পিস্তলটা কোথায় গেল? সতীশ ভরদ্বাজ বললেন, বন্দুক পিস্তল বড় ভালো জিনিস নয় বাবা, গেছে তো যাক, ও নিয়ে তুমি আর ভেবো না। ওদের কাছে রাখলেই মানুষের মনে জিঘাংসা আসে। রাঘববাবুর আবছা মনে পড়ল বরদাচরণের হাতে তিনি যেন পিস্তলটা একবার দেখেছিলেন, কিন্তু সে কথা চেপে গিয়ে বললেন, আজ বোধহয় পিস্তলটা ভুলে এসেছেন। বরদাচরণ মাথা নেড়ে বললেন, বলেন কি, পিস্তল আমার হাতের আঙুলের মতো অচ্ছেদ্য। পিস্তল ছাড়া কখনো বেরোই না। চারদিকে আমার অনেক শত্রু। হ্যাঁ, মানুষ মাত্রই ভুল হয়, রাঘববাবু বললেন। বরদাচরণ কিছুক্ষণ গুম হয়ে বসে থেকে বললেন, এমন বিরাট ভুল জীবনে কখনো করিনি। যাকে, কন্দর্প নারায়ণের কথায় আসি, কি যেন বলছিলাম? পেছন থেকে সতীশ ভরদ্বাজ বলে উঠলেন, তুমি বলছিলে একটা ব্যাপার সম্বন্ধে আমরা নিশ্চিন্ত। বরদাচরণ কটমট করে সতীশ ভরদ্বাজের দিকে তাকিয়ে কঠিন স্বরে বললেন, আপনি আড়ি পেতে আমার সব কথা শুনছেন, কিন্তু খুব সাবধান, এসব কথা যেন 5 কান না হয়। সতীশ ভরদ্বাজ মাথা নেড়ে বললেন, ঘুণাক্ষরেও না, ঘুণাক্ষরেও না, গল্পটা বড় ভালো ফেলেছে, বলো তো শুনি।
গল্প নয় বলে বরদাচরণ আর একবার পুরুতমশাইয়ের দিকে সন্দেহের চোখে তাকিয়ে ফের রাঘববাবুকে বললেন, হ্যাঁ, একটা ব্যাপার সম্বন্ধে আমরা নিশ্চিন্ত। সেটা হলো কন্দর্পনারায়ণকে চুরি করা হলেও খুন করা হয়নি। কন্দর্পনারায়ণ যেখানেই থাক সে বেঁচেই আছে। কারণ সে চুরি যাওয়ার পর থেকে প্রতি বছর গোবিন্দনারায়ণের নামে একখানা করে চিঠি আসে। চিঠিগুলো লেখে কন্দর্পনারায়ণ নিচেই, কিংবা ছেলে চোরেরা তাকে দিয়ে চিঠি লেখায়। তাতে শুধু একটা কথাই লেখা থাকে, বাবা, আমার জন্য চিন্তা করো না, আমি ভালো আছি, ব্যাস, আর কিছু থাকে না। সাধারণত জানুয়ারি মাসেই চিঠি আসে, আর চিঠিগুলো আসে কখনো দিল্লি থেকে, কখনো বোম্বে থেকে, কখনো এলাহাবাদ থেকে। চিঠিগুলোতে কন্দর্পনারায়ণের হাতের ছাপ থাকে, কাজেই সন্দেহ নেই যে সেগুলো তারই লেখা। বারান্দার রেলিংয়ের ফাঁক দিয়ে তিনটে মুখ ঢুকিয়ে খুব মনোযোগ দিয়ে সরোজ, মনোজ আর পুতুল গল্প শুনছিল। কিন্তু স্কুলের সময় হয়ে যাওয়ায় মেজ কাকা ভজহরি এসে তাদের ডেকে নিয়ে গেলেন। বরদাচরণ জানালেন, প্রতি বছর যেসব জায়গা থেকে চিঠি আসে সেই সব জায়গায় লোক পাঠানো হয়, পুলিশকেও জানানো হয়, কিন্তু কন্দর্পনারায়ণের চেহারা কেমন সেটা না জানলে তাকে খুঁজে বের করা তো সম্ভব নয়। তাই এখন কন্দর্পনারায়ণের একটা ছবি খুঁজে বের করার জন্য রাজা গোবিন্দনারায়ণ বরদাচরণকে কাজে লাগিয়েছেন। রাজবাড়ির অ্যালবাম ছাড়াও কন্দর্পনারায়ণের আরও দু একটা ছবি থাকতে পারে কোথাও, সেই আশায় গোবিন্দনারায়ণ তাঁর সাহায্য চেয়েছেন। তাই আমি বিভিন্ন জায়গায় হানা দিয়ে ছোট ছেলের ছবি খুঁজে বেড়াচ্ছি। যদি কারো কাছে এমন কোনো ছোট ছেলের ছবি থেকে থাকে যাকে কেউ চিনতে পারছে না, তাহলে সেই ছবি রাজবাড়িতে নিয়ে গিয়ে হাজির করার হুকুম রয়েছে। রাঘববাবু বলে উঠলেন, সে তো ঠক বাজতে গাঁ উজাড়। বলেই ফের মাথা নেড়ে রাঘববাবু বলেন, না না, আবার ঠক বাজতে গাঁ উজাড় কথাটা এখানে খাটে না, এটা হলে গিয়ে ডোম্বনে বাঁশ কানা। সতীশ ভরদ্বাজ বলে ওঠেন, এই ডোম্বনে বাঁশ কানা আবার কি, বলুন বাঁশ বনে ডোম কানা। ওই হলো। লজ্জা পেয়ে রাঘববাবু বলেন, সারা তল্লাট জুড়ে বাচ্চা ছেলের ছবি খুঁজে বেড়ানো তো বিরাট ব্যাপার। বরদাচরণ বললেন, ডিউটি ইজ ডিউটি। গোবিন্দনারায়ণ আমাকে এই কাজের জন্য মাসে 500 টাকা করে দিচ্ছেন। তাছাড়া ছবি যার কাছে পাওয়া যাবে তাকে নগদ 1000 টাকা পুরস্কার দেওয়া হবে। অবশ্য যদি সেটা রাজকুমার কন্দর্পনারায়ণের আসল ছবি হয়। রাঘববাবু খুব হেসে বললেন, হাসালেন বরদাবাবু, হরিণগড়ের রাজাদের আর্থিক অবস্থা আমি জানি, বছর 2 আগেও গিয়ে দেখে এসেছি। রাজমাতা হেমময়ী দরবার ঘরের বাইরের দেয়ালে ঘুঁটে দিচ্ছেন। আরো কি দেখেছি জানেন? দেখেছি রাজা গোবিন্দনারায়ণ শশা খাচ্ছেন, আর রানী অম্বিকা বাগানের জঙ্গল থেকে কচুর শাক তুলছেন। 1000 টাকা পুরস্কার। এই বলে রাঘববাবু উঠে যাচ্ছিলেন। বরদাচরণ বললেন, সবটা শুনুন রাঘববাবু, তারপর না হয় তুচ্ছতাচ্ছিল্য করবেন। সতীশ ভরদ্বাজ বললেন, হ্যাঁ হ্যাঁ, সবটা শোনা উচিত। রাঘববাবু মুখ বিকৃত করে বললেন, আপনি কি বলতে চান বরদাবাবু? যে রাজার মা ঘুঁটে দেয়, যার রানী কচুর শাক তোলে, আর যে রাজা নিজে শশা খায়, সে 500 টাকায় গোয়েন্দা ভাড়া করবে আর একটা ছবির জন্য 1000 টাকা পুরস্কার দেবে? এটা বিশ্বাসযোগ্য? বরদাচরণ অত্যন্ত উদ্বিগ্ন হয়ে বললেন, শুনুন রাঘববাবু, রাজার মা যে ঘুঁটে দেন সেটা অভাবে নয়, সময় কাটানোর জন্যই তিনি ঘুঁটে দেন। রানী অম্বিকা কচুর শাক তুলছিলেন বটে, কিন্তু তার মানে এ নয় যে তাদের অন্য তরকারি জোটে না। আসলে গোবিন্দনারায়ণের কচুর শাকের উপরে খুব রাগ, কিন্তু রানী নিজে কচুর শাক ভালোবাসেন বলে চুপি চুপি নিজেই তুলে নিয়ে গোপনে রান্না করে খান। আর শশা, গোবিন্দনারায়ণের ডায়াবেটিস হওয়ার পর থেকে ডাক্তার তাকে কেবল শশা খেয়েই থাকতে বলেছেন। শশার মধ্যে চিনির ভাগ খুবই কম। আর এ তো সবাই জানে, গোবিন্দনারায়ণের রাজত্ব এখন না থাকলেও রাজবাড়ির 1000টা সুড়ঙ্গ দিয়ে মাটির তলায় যেসব চোরকুঠুরিতে যাওয়া যায়, সেখানে লক্ষ লক্ষ টাকার হিরে, জহরত আর মোহর রয়েছে।
অবিশ্বাস করবেন না রাঘববাবু, আমি এরকম একটা চোর কুঠুরিতে নিজে একবার ঢুকেছিলাম। সতীশ ভরদ্বাজ বলে উঠলেন, এ সত্যি বলছো বাবা বরদাচরণ? আমি মিথ্যে বলি না, বরদাচরণ গম্ভীরভাবে বললেন। সতীশ ভরদ্বাজ বললেন, তাহলে একবার আমার বাড়িতে যাও তো। মনে পড়ছে আমার বাড়ির কুলুঙ্গিতে একটা ছোট্ট ন্যাংটা ছেলের হামা দেওয়া ছবি আছে। আমার ব্রাহ্মণই আবার সেটাকে গোপালের ছবি ভেবে পুজো টুজো করেন। একবার দেখো তো সেই ছবিটাই নাকি। ঠাকুরমশাইয়ের কথায় কেউ কান দিল না। বরদাচরণ বললেন, রাখো বাবু, গত বছর আপনার বাড়ির সামনের বাগান থেকে ওই সরস্বতী পুজোর আগের দিন রাত্রে অনেক ফুল ও ফল চুরি যায়। খবর পেয়ে এসে আমি তদন্ত করে বের করি যে সে সব ফুল ও ফল 24 পল্লীর ছেলেরা তাদের পুজোর জন্য চুরি করেছিল। মনে আছে? রাঘববাবু রেগে গিয়ে বলেন, তাতে মাথা কিনেছিলেন আর কি, ধরে লাভটা কি হয়েছিল? তারা তো সেসব ফুল ফল আমার গাছে এসে আবার লাগিয়ে দিয়ে যায়নি। বরদাচরণ গম্ভীরভাবেই বললেন, এবং ওরা চুরি কেন করেছিল তাও আমি বের করেছিলাম। আপনি সেবার ওদের চাঁদা দেননি। রাঘববাবু রেগে গিয়ে বললেন, কেন দেব? 24 পল্লীর পুজো আপনার পাড়ায় হয়, বেপাড়ার পুজোর চাঁদা দেবো কেন? আর এও বলে রাখছি, সে চুরির পেছনে আপনার হতচ্ছাড়া ভাগ্নে ওই চাক্কুও ছিল। বরদাচরণ বললেন, শুনুন রাঘববাবু, উত্তেজিত হবেন না, আমি সেই চুরির ব্যাপারে আলোচনা করতে আসিনি। তাহলে কি জন্য এসেছেন? যখন আমি এ বাড়িতে সেই চুরির ব্যাপারে তদন্ত করছিলাম তখন হঠাৎ আমার খুব জল তেষ্টা পায়। আমি পুতুলের কাছে এক গ্লাস জল চাই। পুতুল তখন এই বারান্দায় বসে একটা ছবির অ্যালবাম খুলে তার এক বন্ধুর সঙ্গে বসে ফটোগুলো দেখছিল। সে অ্যালবাম রেখে জল আনতে গেল, তখন আমি আনমনে অ্যালবামটা তুলে ছবিগুলো দেখছিলাম। তার মধ্যে একটা খুব সুন্দর চেহারার ছেলের ছবি ছিল। ছেলেটা একটা বাংলো বাড়ির সামনের সিঁড়িতে বসে আছে, তার পাশে একটা কাঁচের গ্লাসে দুধ রয়েছে, দুধটা একটা বেড়াল খেয়ে নিচ্ছে। মনে পড়ছে আপনার? পুতুল জল নিয়ে এলে আমি তাকে ওই ছবিটা কার তা জিজ্ঞেস করায় সে বলতে পারেনি। আমি তখন মনোজ, সরোজ এবং ভজবাবুকেও জিজ্ঞেস করি, তারা কেউ কিছু বলতে পারেনি। কিন্তু ছেলেটা দেখতে এত সুন্দর এবং ছবিটা এত রহস্যময় যে আমি ব্যাপারটা ভুলতে পারিনি। আজ ছবিটার কথা মনে পড়ে গেল। কিছু যদি মনে না করেন তো আপনাদের ছবির অ্যালবামটা একটু আনুন। আমার খুব সন্দেহ হচ্ছে যে ওই ছবিটাই কুমার কন্দর্প নারায়ণের। রাঘববাবু একটু হাঁ করে থেকে বলে উঠলেন, তাই তো বড়দাবাবু, তাই তো। বলেই হঠাৎ উঠে চেঁচাতে লাগলেন, রামু, রঘু, কিরমিরিয়া, জলদি অ্যালবাম আনো, জলদি। ডাক শুনে কিরমিরিয়া রান্নাঘর থেকে বেরিয়ে এসে ডুকরে কেঁদে উঠল, ও দাদা বাবু গো, আমি কিছু জানি না গো, আমি কিছু করিনি গো। রঘু জলদি শুনতে জল শুনে এক গ্লাস জল নিয়ে পড়িমড়ি করে দৌড়ে এলো, আর রামু তাড়াতাড়ি বাড়ির পেছনে গিয়ে লুকোলো। যাই হোক, অনেক চেঁচামেচি খোঁজাখুঁজির পর অ্যালবামটা পাওয়া গেল। হাঁফাতে হাঁফাতে রাঘববাবু অ্যালবাম এনে পাতা খুলে ছবিটা খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে একটা পাতায় দেখা গেল ছবিটা যে 4টে স্টিকারে লাগানো ছিল তা লাগানোই আছে, কিন্তু ছবিটা আর নেই। রাঘববাবু হতাশ হয়ে বসে বললেন, সর্বনাশ। বরদাচরণ অ্যালবামটা তুলে নিয়ে দেখলেন। মুখখানা অসম্ভব গম্ভীর হয়ে গেল। হঠাৎ আস্তে করে বললেন, রাঘববাবু, এখন আমার আর কিছু মাত্র সন্দেহ নেই যে এ ছবিটাই ছিল কন্দর্প নারায়ণের ছবি। সতীশ ভরদ্বাজ বলে ওঠেন, আমার ঘরে যে বালগোপালের ছবিটা আছে বুঝলে বাবা বড়দা, সেটাও। বরদাচরণ সতীশ ভরদ্বাজকে পাত্তা না দিয়ে বললেন, অ্যালবাম থেকে ছবিটা চুরি যাওয়াতেই ব্যাপারটা দিনের আলোর মতো স্পষ্ট বোঝা যাচ্ছে। অ্যালবামটা আমি নিয়ে যাচ্ছি রাঘববাবু, ফিঙ্গারপ্রিন্টগুলো দেখতে হবে, আর বাড়ির সবাইকেও জিজ্ঞাসাবাদ করা দরকার। রাঘববাবু উদ্ভ্রান্তের মধ্যে চেঁচাতে লাগলেন, এই সবাই এসো, এদিকে চলে এসো, এর একটা বিহিত হওয়া দরকার। কর করে 1000টা টাকা ফসকে গেল, ইয়ার কি পেয়েছো নাকি? কোথায় গেল সরোজ, মনোজ, পুতুল? রঘু ভয় ভয় বলল, খোকা খোকিরা স্কুলে গেছে, ডেকে আরো স্কুল থেকে।
হারাধন তার ল্যাবরেটরির দরজা খুলে বেরিয়ে এসে গম্ভীরভাবে বলল, কি হয়েছে বলো তো? ওই বড়দা ক্লাউনটা কোনো গোলমাল করছে নাকি? বড়দা ক্লাউন গম্ভীরভাবে বললেন, ক্লাউন কে তা আয়না দিয়ে নিজের মুখ দেখলেই টের পাবে হারাধন। আমি জরুরি কাজে এসেছি, ইয়ার্কি করো না। জরুরি কাজ? কার বেড়াল চুরি গেল, কার বাগান থেকে কে লাউ নিয়ে গেল, কার গরু হারালো, এসব খুঁজে বেড়ানোই যার কাজ, তার আবার ডাঁট কত। বরদাচরণ বললেন, তবু ভালো, লাউয়ের সঙ্গে কুমড়ো মেশানোর চেষ্টা করে লোক হাসায়নি। রাঘববাবু দুজনের মাঝখানে দাঁড়িয়ে বললেন, সবাই চুপ করো। শোনো সবাই, আমি মাত্র 24 ঘন্টা সময় দিচ্ছি বাড়ির লোককে। এর মধ্যে চুরি যাওয়া ছবিটা খুঁজে বের করতেই হবে। স্কুলে ইন্টার ক্লাস ক্রিকেট লিগ চলছে, সেই নিয়ে এবার চারদিকে খুব উত্তেজনা। এমনিতে এক ক্লাসের সঙ্গে অন্য ক্লাসের খেলায় আর উত্তেজনার কি থাকবে। আসলে হয়েছে কি, এবার ক্লাস 9-এ দুটি নতুন ছেলে এসে ভর্তি হয়েছে। তারা যমজ ভাই, হুবহু এক রকম দেখতে। তারা পোশাক করে একই রকম, টেরি কাটে মাথার একই ধারে, এমনকি দুজনেরই বাঁ গালে তিল। তফাৎ শুধু নামে, একজনের নাম সমীর, অন্যজনের নাম তিমির। দুই ভাই দুর্দান্ত ক্রিকেট খেলোয়াড়, তবে খেলাতে দুই ভাইয়ের কিছু তফাৎ আছে। সমীর সাংঘাতিক জোরে বল করে, তার বল চোখে ভালো করে ঠাহর হয় না। অন্যজন তিমির বেদম ব্যাট করে, প্রায় ম্যাচেই সেঞ্চুরি করে নট আউট থেকে যায়। দুই যমজ ভাইয়ের দৌলতে ক্লাস 9 এবারে দুরন্ত টিম। স্কুলের চ্যাম্পিয়ন তো তারা হবেই, জানা কথা। শোনা যাচ্ছে এবার সমীর আর তিমিরকে জেলা একাদশেও নেওয়া যাবে। যেদিন ক্লাস 9-এর খেলা থাকে সেদিন মাঠের চার ধারে বহু লোক জমে যায় সমীর তিমিরের বলের হলকা আর ব্যাটের ভেলকি দেখতে। নাম ডাকা হতে দুই ভাইয়েরই কিছু ডাঁট হয়েছে। এমনিতেই তারা বড় লোকের ছেলে, তাদের বাবা সিভিল সার্জন। দুটো সবুজ রঙের রেসিং সাইকেল চেপে তারা স্কুলে আসে, টাকাটাক ইংরেজিতে নিজেদের মধ্যে কথা বলে। কাউকে বড় একটা গ্রাহ্য করে না। স্কুলের মাস্টারমশাইরা পর্যন্ত তাদের একটু সমঝে চলেন। ওদিকে ক্লাস 8ও বেশ ভালো টিম। যদিও তাদের সমীর বা তিমিরের মতো বোলার বা ব্যাটসম্যান নেই, তবু গেম টিচার তারক গুহ বলেন, আমার মনে হয় ক্লাস 8 একটা আপসেট করতে পারে। 8-এর ক্যাপ্টেন মনোজ। বলতে কি, ক্লাস 7-এ পড়ার সময় সে প্রথম ক্রিকেটের হাতে খড়ি করে। ব্যাট খারাপ করে না, বলও খুব জোরে করতে পারে। 8-এ উঠে ইন্টার ক্লাস লিগে এ পর্যন্ত সব কটা ম্যাচ তারা জিতেছে। প্রত্যেকটাতেই মনোজের রান ভালো, উইকেটও খারাপ নেয়নি। তারক গ্রহ প্রবীণ লোক, এক সময় নাকি কলকাতায় ভালো টিমে ক্রিকেট খেলতেন। কোচ হিসেবে তার তুলনা নেই, সবাই বলে। মফস্বলে স্কুলে সামান্য বেতনের গেম টিচারের চাকরি করেন বলে তেমন পাত্তা দেয় না কেউ। রোগা, কোলকুঁজো, বুড়ো শকুনের মতো চেহারা তারকবাবু। গায়ের রং ব্ল্যাকবোর্ডের মতো কালো, পান খেয়ে খেয়ে দাঁতগুলো সব খয়েরি হয়ে গেছে। গায়ে সবসময় বেঢপ বড় সাইজের সাদা ফুল হাতা জামা, পরনে সাদা জিনের প্যান্ট, কোমরে কখনো দড়ি, কখনো মোটা চামড়ার বেল্ট বাঁধা, পায়ে কেডস। এছাড়া তারকবাবুকে অন্য পোশাকে দেখা যায় না। জামা কাপড় সব সময় ময়লা। নাকে নস্যি দেন বলে গলা খোনা, সর্দির গলায় কথা বলেন। তার ল্যাকপ্যাকে হাত পা, চেহারা আর পোশাক দেখে কিছুতেই ভাবা যায় না যে এ লোক খেলার কিছু জানে। তারকবাবুকে সমীর তিমিরও পাত্তা দেয় না, বরং তারকবাবুই সেধে যেচে ওদের কাছে গিয়ে নেট প্র্যাকটিসের সময় নানা রকম উপদেশ দেন। ওরা হাসে। সমীর একদিন মুখের ওপর বলেই দিল, আপনি তো স্যার ফাস্ট বল চোখেই দেখেননি ভালো করে, ইনসুইং এর গ্রিপ আপনার কাছে কি শিখবো, আমি কলকাতায় ফাদকারের কাছে বোলিং শিখেছি। সেই থেকে তারকবাবুর ওদের উপর খুব রাগ। ভালো খেলে সে তো ঠিক আছে, তা বলে প্রশিক্ষককে সম্মান দেবে না। সেই থেকে তারকবাবু হন্যে হয়ে অন্য ক্লাসের ছেলেদের মধ্যে
সত্যিকারের ক্রিকেট প্রতিভা খুঁজে বেরিয়েছেন। এইভাবেই একদিন মনোজকে তাঁর নজরে পড়ে। 8-এর সঙ্গে 10-এর খেলা ছিল। মনোজ 12 রানের মাথায় একটা হুক মারতে গিয়ে ক্যাচ তোলে। আউট হয়ে মাঠ থেকে বেরিয়ে আসার সময় তারকবাবু ধরলেন, বললেন, ছোকরা, তোমার বয়সী কোনো ছেলে যে লেট কাট মারতে পারে তা আমার ধারণা ছিল না। কোত্থেকে শিখলে? মনোজ আমতা আমতা করে বলল, ক্রিকেটের বইয়ের ছবি দেখে স্যার। বাহ বাহ! ভারী খুশি হলেন তারকবাবু। তার কোটরগত চোখ জল জল করতে লাগলো। বললেন, সত্যিকারের প্লেয়ার হতে চাও? তবে আমি তোমাকে প্লেয়ার বানাবো, কিন্তু একটু কষ্ট করতে হবে বাবা। মনোজ রাজি হয়ে গেল। সেই থেকে তারকবাবু গোপনে মনোজকে তালিম দেন। মাঝে মাঝে বলেন, তোমার বডি তো খুব ফিট, দমও অনেক, ফাস্ট বোলিং তোমার হবেই। সারা স্কুলে মোট 5টা টিম, 5, 6, 7 মিলিয়ে একটা টিম, আর 4টে উঁচু ক্লাসে। ক্লাস 9, ক্লাস 8 ছাড়া বাকি সবাইকে হারিয়ে দিল। ক্লাস 8ও 9 ছাড়া বাকি সবাইকে হারালো। 2 ক্লাসের পয়েন্ট সমান। এই 2 ক্লাসের খেলায় যে জিতবে সেই চ্যাম্পিয়ন। সবাই জানে 9 জিতবে। 11-এর বড় ছেলেদের সঙ্গে খেলাতেও 9 উইকেটে জিতেছিল। সমীর 9টা উইকেট পায় মাত্র 9 রানে। তিমির 99 করেছিল একা। কাজেই বোঝা যাচ্ছে ক্লাস 9 কি সাংঘাতিক টিম। আজ ফাইনাল খেলা। ফার্স্ট পিরিয়ডের পর স্কুল ছুটি হয়ে গেল। খেলার মাঠের চারদিকে দারুণ ভিড় আর ধাক্কাধাক্কি। মাঠের মাঝখানে 3টে করে 6টা স্টাম্প খাড়া করা হয়ে গেছে। স্বয়ং সিভিল সার্জন, ডিএসপি আর মুনসেফ খেলা দেখতে এসেছেন। তাদের জন্য আলাদা চেয়ারের ওপর ছোট ত্রিপল টাঙানো হয়েছে। ক্রেট বোঝাই লেমনেড এসেছে মাঠে। চানাচুর, ঝালমুড়ি, ফুচকা আর আইসক্রিমের গাড়ি জড়ো হয়েছে। বেশ মেলা মেলা ভাব। তারকবাবু প্রচন্ড উত্তেজনায় ছোটাছুটি করছেন। 8-এর ক্যাপ্টেন মনোজ আর 9-এর ক্যাপ্টেন সমীর মাঠে নেমে টস করল। টসে জিতে গেল মনোজ। বিনা দ্বিধায় বলল, ব্যাট। সমীর একটু কাঁধ ঝাঁকালো মাত্র। 1 ডাউনে মনোজ নামবে। ওপেনিং ব্যাটসম্যান দুজন মাঠে রওনা হয়ে যেতেই তারক স্যার এসে বললেন, মনোজ, প্যাড আপ করো, এক্ষুনি উইকেট পড়বে। মনোজ প্যাড বাঁধতে বাঁধতে বলল, 1 ঘন্টা টিকতে পারলে হয়। তারক স্যার নিজে প্রচন্ড উত্তেজিত, তবু বললেন, উত্তেজিত হয়ে না মনোজ, আমি জানি সমীরের সুইং নেই, কিন্তু অসম্ভব জোরে বল আসে বলে আনাড়িরা খেলতে পারে না, লাগার ভয়ে আউট হয়ে চলে আসে, তুমি ঘাবড়াবে না। স্যারের কথাই ঠিক। মাঠে নামতে না নামতে ওপেনিং ব্যাট গদাইচরণ সমীরের দ্বিতীয় বলে বোল্ড হয়ে ফিরে এলো। মনোজ যখন নামছে তখন ক্লাস 8-এর ছেলেরা খুব হাততালি দিল। সমীর দূর থেকে বলটা লোফালোফি করতে করতে একটু তাচ্ছিল্যের হাসি হাসল। তারকবাবু মনোজের পাশাপাশি হাঁটতে হাঁটতে মাঠের মধ্যে খানিক দূরে এলেন। বারবার বললেন, সোজা বল, খেলতে অসুবিধা নেই, প্রথম থেকে একটু মেরে খেললে দেখবে ও কাবু হয়ে গেছে। যদিও মনোজ খুব সাহসী ছেলে, তবু এখন তার হাত পা একটু ঝিমঝিম করছিল। হাঁটুর জোরটা যেন কমে গেছে। হাতে ব্যাটটা বেশ ভারী ভারী লাগছে। গার্ড নিয়ে দাঁড়িয়ে চারদিকে ফিল্ডারদের অবস্থান দেখতে একটু সময় নিল মনোজ। ভয় করছে। বেশ কয়েকবার বুকটা দূর দূর করে ওঠে। সমীর ওভারে তৃতীয় বলটা দিতে প্রায় স্ক্রিনের কাছাকাছি চলে গেছে। অত দূর থেকে দৌড়ে এসে বল করলে সে বল যে কি মারাত্মক জোরের বল হবে তা ভাবতেই মনোজের পেটটা গুলিয়ে উঠল। চারদিকের মাঠ স্তব্ধ। সমীর জেট প্লেনের মতো দৌড়ে আসছে। এসে বাঁই করে হাত ঘোরালো। বলটা একবার দেখতেও পেল না মনোজ। একটা আবছা লাল ফিতের মতো কি যেন সড়াক করে পিচের ওপর দিয়ে বেরিয়ে গেল। বেকুবের মতন মনোজ দাঁড়িয়ে থাকে। স্লিপের ফিল্ডাররা হাসছে। আবার সমীর দৌড়ে আসে, বল করে। আবার
সেই লাল ফিতের মতো লম্বাটে একটা ছায়া দেখতে পায় মনোজ, কিন্তু এমন সাংঘাতিক তার গতি যে ব্যাটটা তুলবারও সময় হয় না। মনোজের ভাগ্য ভালো যে দুটো বলই ছিল বাইরে। সে আবার ব্যাট আঁকড়ে কুঁজো হয়ে দাঁড়ায়, কিন্তু হাত পা ঝিমঝিম করে, চোখে অন্ধকার অন্ধকার লাগে। স্ক্রিনের কাছ থেকে সমীর খ্যাপা ষাঁড়ের মতো দৌড়ে আসছে। মনোজের একবার দৌড়ে পালিয়ে যাওয়ার ইচ্ছে হলো। অনেক কষ্টে সে ইচ্ছে দমন করে প্রাণ পড়ে চোখ দুটো বিস্ফারিত করে সমীরের বল করার কায়দাটা দেখতে লাগলো। সমীরের হাত যখন ঘোরে তখন ঠিক সিলিং ফ্যানের মতো, ঘূর্ণমান চক্রের মতো দেখায়। এবার লাল ফিতেটা বাইরে দিয়ে গেল না, সোজা চলে এলো মনোজের দিকে, গুড লেংথে পড়ে মিডল স্টাম্পে। মনোজ ব্যাট তোলেনি, হাঁকড়ায়নি, কিচ্ছু করেনি। বলটা এসে আপনা থেকেই ব্যাটটাকে একটা ঘুষি মেরে অফের দিকে গড়িয়ে গেল। একটা বল আটকেছে মনোজ, তাইতেই হাততালি পড়লো চারদিকে। সমীর শেষ বলটা করতে আসছে, একই রকম গতিবেগ। তবে এখন মনোজের আর অতটা ভয় করছে না। এই বলটাও সোজা এলো, একটু শর্ট পিচ পড়ে কোমর সমান উঁচু হয়ে লেগের দিকে বেরিয়ে যাচ্ছিল। মনোজ ব্যাটটা দিয়ে খুব তাড়াতাড়ি ভেঙে যাওয়া বলটা জোর চাপড়ে দেয়। সেই চাপড়ানিতে বলটা দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে এক লাফে বাউন্ডারি ডিঙিয়ে আরো 50 গজ দূরে গিয়ে পড়ল। ছক্কা! হাততালির তুমুল শব্দে কানে তালা লাগবার জোগাড়। পরের ওভারে বল করলো সরোজ, 8-এর ওপেনিং ব্যাট ষষ্ঠীব্রত। সে ওভারটা খুটখাট করে কাটিয়ে দিল, রান হলো না। পরের ওভারে আবার সমীর বল করতে আসে, মনোজ ব্যাট করবে। চার দিক থেকে চিৎকার ওঠে, মনোজ আরেকটা ছক্কা চাই। আগের ওভারে একটা ছক্কার মার খেয়ে সমীরের শরীরে আগুন লেগে গেছে। সে 3 গুণ জোরে দৌড়ে এসে যে বলখানা দিল তা অ্যাটম বোমার মতো। কিন্তু মনোজের বুকের দূরদূরণীটা এখন নেই, হাত পাও বেশ বসে এসে গেছে, চোখেও কিছু খারাপ দেখছে না। অফ স্টাম্পের ওপর বলটা ছিল। মনোজ পা বাড়িয়ে ব্যাটখানা পিছনে তুলে বলটা ঠিক ব্রহ্মতালুতে ব্যাটখানা দিয়ে চাপড়ালো। বলটা মাটিতে একটা ঠোক্কর খেয়ে স্লিপের মাঝখান দিয়ে সে কি পড়িমড়ি দৌড়, যেন পালাতে পারলে বাঁচে। বাউন্ডারি, হাততালি, চিৎকার। পরের বল মিডল স্টাম্পে, গুড লেংথে। সাধারণত ব্যাটসম্যান এ বল আটকায়। মনোজের এখন আর আটকানোর কথা মাথায় আসছে না। মার না পড়লে সমীরের ধার ভোঁতা হবে না। পিচে পড়ে বলটা ওঠার মুখে মনোজ এগিয়ে এটাকে অন ড্রাইভ করলো। সমীরের জোরালো বল সে মার সইতে পারল না, বন্দুকের গুলির মতো মাঠের বাইরে বেরিয়ে গেল। লাইনের ধারে লোকেরা ভীষণ চেঁচাচ্ছে, ছেলেরা লাফাচ্ছে। স্বয়ং তারকবাবু নিয়ম ভেঙে দুবার মাঠের মধ্যে ছুটে এসেছিলেন, তাকে হেড স্যার এসে ধরে নিয়ে গেলেন। মনোজ এখন এর অন্য কিছু দেখছেও না, শুনছেও না। তার সমস্ত মন চোখ এখন বলের দিকে। একের পর এক বল আসে আর মনোজ এগিয়ে পিছিয়ে শরীর বাঁকিয়ে নানা কায়দায় কেবল পেটায়। তার মার মূর্তি দেখে সমীরের বল একদম ঝুল হয়ে গেল। 10 ওভারের পর হাঁপাতে হাঁপাতে তার জিভ বেরিয়ে গেছে। মনোজ তখন 80 ছাড়িয়ে গেছে, টোটাল 92। এর মধ্যে শুধু ষষ্ঠীব্রত আউট হয়েছে, আর কোনো ঘটনা ঘটেনি। মফস্বলে স্কুলের খেলায় লাঞ্চ বা টি হয় না, এক নাগাড়ে খেলা চলে। এক ইনিংসের খেলা একদিনেই শেষ হয়ে যায়, দ্বিতীয় ইনিংস বলে কিছু নেই। কিন্তু ব্যাপার স্যাপার দেখে মনে হচ্ছিল ক্লাস 8-এর ব্যাটের দাপট আজকে কমবে না, এক ইনিংসও আজ শেষ হবে না। মনোজ সমীরকে 3-3টে 4 বেড়ে 90-এর কোঠায় ঢুকে গেল। স্কোরাররা তাল রাখতে পারছে না রানের সঙ্গে। ওদিকে দর্শকদের মধ্যে একজন কালো চশমা পরা গম্ভীর মানুষ এসে দাঁড়িয়ে আছেন। তার গলায় দূরবীন, কাঁধে ক্যামেরা ঝুলছে। কোমরে পিস্তলের খাপ আছে বটে, কিন্তু তাতে পিস্তল নেই। বরদাচরণ মনোজ আর সরোজকে জেরা করতে এসেছেন, কিন্তু খেলা ভাঙার লক্ষণ দেখা যাচ্ছে না বলে তিনি খুবই বিরক্ত, বারবার ঘড়ি দেখছেন। একবার ধৈর্য হারিয়ে বলেই ফেললেন, দূর ছাই, ছেলেটা কি আউট হবে না নাকি?
পাশেই তারকবাবু ঘাসের ওপর বসে জুলজুলে চোখে মনোজের খেলা দেখছেন। বরদাচরণের কথা শুনে তড়াক করে লাফিয়ে উঠে বলেন, কে? কি বলেন মশাই? ল্যাকপ্যাকে রোগা হলেও তারকবাবুকে তখন হুবহু খুনির মতো দেখাচ্ছিল। বরদাবাবু ভয় খেয়ে বললেন, মানে ইয়ে। তারকবাবু খেঁকিয়ে উঠে বললেন, ইয়া কি পেয়েছেন মশাই? ক্রিকেটের মতো সিরিয়াস ব্যাপার নিয়ে ইয়াকে? কোন আক্কেল আপনি অলক্ষণে কথা বললেন? চেঁচামেচিতে মুহূর্তের মধ্যে বরদাচরণের চার ধারে ভিড় জমে গেল। স্বয়ং ডিএসপি এগিয়ে এসে বললেন, আরে এই যে দেখছি সেই কমিক্যাল গোয়েন্দা ভদ্রলোক, কি করেছেন উনি? তারকবাবু আগুন হয়ে বললেন, ইনি চাইছেন মনোজ আউট হয়ে যাক। বরদাচরণের কাঁদো কাঁদো অবস্থা। লোকজন চার দিক থেকে আওয়াজ দিচ্ছে। একজন সিটি দিল, অন্যজন বলে উঠল, ওরে দেখ দেখ গোয়েন্দাচরণের পিস্তলের খাপ ফাঁকা। আর একজন এসে বরদাচরণের দূরবীনটা তুলে দূরের জিনিস দেখতে লাগলো। সানগ্লাসটা খুলে নিল একজন। চাক্কু মামার দুরবস্থা দেখছিল দূর থেকে। সে আরো একটা জিনিস লক্ষ্য করে রেখেছে। সে লক্ষ্য করেছে ক্রিকেট মাঠের বাইরে ঘাস জমিতে মনোজদের কুখ্যাত দুষ্টু গরু হারিকেন চলে বেড়াচ্ছে। চাক্কু কাউকে কিছু না বলে নিঃশব্দে হারিকেনের দিকে এগিয়ে গেল। এদিকে মনোজের 99। সমীর সরে গেছে অনেক আগে। একটা আনাড়ি ছেলে বল করতে আসছে, একটা রান অনায়াসে হবে। ঠিক সেই মুহূর্তে চার দিক থেকে তুমুল চিৎকার উঠল। বোলার ছেলেটা তার দৌড়ের মাঝপথে হঠাৎ বাঁদিকে ঘুরে প্রাণপণে মাঠের বাইরে ছুটলা গেল। আম্পায়ার অঙ্ক স্যার একটা স্টাম্প উপড়ে বাগিয়ে ধরে তারপর কি ভেবে স্টাম্পটা হাতে করেই দৌড়তে থাকেন। হতভম্ব মনোজ প্রথমটা কিছু বুঝতে পারেনি। তারপরই দেখতে পেল তাদের গরু হারিকেন বাঁ ধারে লাইনের পাশে প্রায় 8-10 জনকে গুঁতিয়ে মাটিতে ফেলে দিয়েছে। তারপর মাঠে ঢুকে দুজন ফিল্ডারকে ধরাশায়ী করে এখন পিচের দিকে ছুটে আসছে। তার মুখে ফেনা, চোখ লাল, ফোঁস ফোঁস শব্দ ছেড়ে বাঘের গলায় হাম্বা করে ডাকছে। তার সেই মূর্তি দেখে মুহূর্তে মাঠ ফাঁকা। ডিএসপি, সিভিল সার্জন, হেড স্যার কে কোথায় গেলেন কে জানে। চারদিকে জড়ামড়ি করে কিছু ছেলে আর লোক পড়ে গেছে মাঠে। হারিকেন মনোজকে চেনে, কাজেই সে মনোজের দিকে দৃকপাত না করে সোজা মাঠের লাইনের ধারে দর্শকদের দিকে ছুটে গেল। বরদাচরণ পিস্তলের খাপে হাত বাড়িয়ে বড় হতাশ হলেন। তাই তো হারিকেন আর কাউকে না ধরে কি করে যেন বরদাচরণকে টার্গেট বানিয়ে তেড়ে গেল। অসম সাহসী বরদাচরণ পালানোর চেষ্টা করেও পারলেন না। দেয়াল থেকে পড়ে হাঁটুতে চোট, সুতরাং তাকে দাঁড়িয়ে থাকতে হলো। হারিকেন তেড়ে এসে ঢু মারতেই বরদাচরণ বাঁ পাশে সরে গেলেন। আবার ঢু, বরদাচরণ আবার ডান পাশে সরলেন। দারুণ জমে গেল খেলা। বরদাচরণ ভার্সেস হ্যারিকেন। ক্রিকেটের কথা ভুলে লোকজন বুলফাইট দেখতে আবার ভিড় জমিয়ে ফেলল। ভিড়ের ভেতর থেকে একটা লোক তার গায়ের লাল র্যাপারটা খুলে বরদাচরণের দিকে ছুঁড়ে দিয়ে বলল, বরদাবাবু আমাদের আসল বুলফাইট দেখিয়ে দিন। হারিকেনের তৃতীয় ঢুঁটা এড়াতে গিয়ে বরদাচরণ মাটিতে পড়ে গেছিলেন। হারিকেন আবার ফিরে আসছে। বরদাচরণ করেন কি, তাড়াতাড়ি লাল র্যাপারটা নিয়ে উঠে দাঁড়িয়ে বুলফাইটারের মতোই হারিকেনকে দেখিয়ে সেটা নাড়তে লাগলেন। হারিকেন দৌড়ে এলো। বরদাচরণ খুব দক্ষতার সঙ্গে সরে গেলেন। কিন্তু হারিকেন বোকা ষাঁড় নয়, সে হলো তেঁদোর গরু। বরদাচরণের উপর তার রাগ কেন তা অবশ্য বোঝা গেল না, কিন্তু লাল র্যাপার নিয়ে বরদাচরণকে ইয়ার্কি করতে দেখে তার রাগ চড়ে গেল কয়েক ডিগ্রি। চারদিকে লোকজন সাবাস, বাহ বাহ, হুরে, লেগে যা, ঘুরে ফিরে বলে চেঁচাচ্ছে। তাই শুনে আরো খেপে গেল হারিকেন। কিন্তু এবার আর সে তাড়াহুড়ো করল না। খুব ভালো করে বরদাচরণকে লক্ষ্য করে দেখে নিল। তারপর হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে এসে আচমকা ধেয়ে এসে তার 4 নম্বর ঢু লাগালো। সেই ঢুতে হাতি পর্যন্ত টলে যায়, তো মানুষ কোন ছাড়। বরদাচরণ সে গুঁতো এড়াতে পারলেন না। 3 হাত শূন্যে ছিটকে উঠে 4 হাত দূরে গিয়ে পড়ে চেঁচাতে লাগলেন, পুলিশ, দমকল, বাবারে।
হারিকেন অবশ্য আর বরদাচরণের দিকে দৃকপাত করল না। সে চমৎকার লাল আলোয়ানটা দেখে মুগ্ধ হয়ে খুব হাসি হাসি মুখ করে সেটা মুখে নিয়ে চিবোতে লাগলো। যার আলোয়ান, সে ডুকরে উঠে বলতে লাগলো, গেলবার 60 টাকায় কিনেছিলাম গো, গরুর পেটে আজ তো 60টা টাকা ওই চলে গেল। কারো সাহস হলো না হারিকেনের মুখ থেকে আলোয়ানটা কেড়ে আনবে। অসম সাহসী গোয়েন্দা বরদাচরণ অনেকটা পথ হামাগুড়ি দিয়ে হেঁটে গিয়ে স্কুলের বারান্দায় উঠে বসে কোঁকাতে লাগলেন। আজকের দিনটা তার ভালো যাচ্ছে না। একটা ভুতুড়ে কাকের তাড়া খেয়ে দেয়াল থেকে পড়েছেন, পিস্তল হারিয়েছেন, তেঁদোর গরুর পাল্লায় পড়ে একেবারে বেহাল হয়েছেন। কিন্তু গুরুতর আহত অবস্থাতেও তিনি তার কর্তব্য কর্মবিস্মৃত হননি। সামান্য একটু দম নিয়েই তিনি হামাগুড়ি দিয়ে চারদিকে ঘুরে সরোজ আর মনোজকে খুঁজতে লাগলেন। তার দৃঢ় ধারণা কুমার কন্দর্প নারায়ণের দুর্লভ ছবিটার হদিশ ওদের কাছে পাওয়া যাবে। কিন্তু সরোজ আর মনোজ তখন স্কুলের ত্রিসীমানায় নেই। তাদের গরু হারিকেন আজকের ম্যাচ খেলা নষ্ট করেছে, একজনের আস্ত লাল আলোয়ান চিবিয়ে খেয়েছে, বরদাচরণের কখানা হাড় ভেঙেছে তা কে জানে। হারিকেন ছাড়া পেলে শহরে তুলকালাম সব কাণ্ড হয়, আর লোকে এসে তাদের গালমন্দ করে, ক্ষতিপূরণ চায়। কয়েকবার পুলিশের কাছেও নালিশ হয়েছে। তাই আজ হারিকেনের কাণ্ড দেখে দুই ভাই কোন ফাঁকে সটকে পড়েছে। এদিকে বরদাচরণকে হামাগুড়ি দিয়ে ঘুরে বেড়াতে দেখে আবার লোকে ভিড় করে এলো। হেড স্যার, ডিএসপি, সিভিল সার্জন, ছাত্র আর মাস্টারমশাইরা তাকে ঘিরে ধরে বোঝাতে লাগলেন, আপনি আহত হয়েছেন বরদা বাবু, এবার একটু বিশ্রাম নিন, ফার্স্ট এড দেওয়া হবে। বরদাচরণ বললেন, ডিউটি ইজ ডিউটি। আমি সরোজ আর মনোজকে এক্ষুনি জেরা করতে চাই, খুব জরুরি দরকার। ছেলেরা খবর দিল ওদের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। হারিকেন ওদেরই গরু কিনা, তাই ওরা লজ্জায় চলে গেছে। ইতিমধ্যে ডিএসপি থানায় খবর পাঠিয়েছেন যেন সশস্ত্র পুলিশ বাহিনী এসে বদমাস গরুটাকে গ্রেফতার করে নিয়ে যায়। আলোয়ানওয়ালা লোকটা এসে ক্ষতিপূরণের জন্য ঘ্যানো ঘ্যানো করছে। সমীর আর তিমির বলে বেড়াচ্ছে হেরে যাওয়ার ভয় ক্লাস 8 গরুটাকে মাঠের মধ্যে ভাড়া করে এনেছিল। তাই শুনে তারকবাবু খেঁকিয়ে উঠে বললেন, ওই গরুটার জন্যই তোমরা এই যাত্রা বেঁচে গেলে, ক্রিকেট খেলার অকই এগুলো তোমাদের রপ্ত হয়নি। স্কুলে যখন এইসব কাণ্ড চলছে তখন মনোজদের বাড়ির অবস্থা খুব থমথমে। রাঘুবাবু সবাইকে 24 ঘন্টা সময় দিয়েছেন, তার মধ্যে হারানো ছবিটা খুঁজে বের করতেই হবে। রাঘুবাবু এই কথা ঘোষণা করেই হাতঘড়িটা হাতে পড়ে নিয়ে মাঝে মাঝে সময় দেখছেন আর বলছেন, এই 3 ঘন্টা হয়ে গেল, এই 4 ঘন্টা 10 মিনিট, প্রায় 5 ঘন্টা, আর মাত্র 19 ঘন্টা আছে। কিন্তু বাড়ি শুদ্ধ লোক ঘর দৌড় তোল পার করে ছবি খুঁজতে লেগেছে। সতীশ ভরদ্বাজ দুপুরবেলা বাড়ি যাওয়ার সময় বলে গেছেন, আমার হাঁদু বঁধু থাকলে এক লহমায় ছবিকে ছবি আমাকে কন্দর্প নারায়ণকে খুঁজে বের করে কাঁধে করে এনে ফেলতো। কিন্তু কি করব, তারা 2 মাসের ছুটি নিয়ে দেশে গেছে, নইলে কোনো হাঙ্গামা ছিল না। হাঁদুভুদু হলো সতীশ ভরদ্বাজের পোষা ভূত। সবাই তাদের কথা জানে, কি অবশ্য তাদের কখনো দেখেনি, কিন্তু সবাই ভয় খায় তাদের। বৈজ্ঞানিক হারাধন আকাশ থেকে বিদ্যুৎ শক্তি উৎপাদনের একটা নতুন গবেষণায় খুব ব্যস্ত। তামার তার দিয়ে গোটাকুড়ি ঢাউস গ্যাস বেলুন 8 মাইল উঁচুতে তুলে দেওয়া হবে। সেখানে কোনো একটা স্তরে প্রচুর বিদ্যুতের একটা বলয় রয়েছে। তামার তার বেয়ে সেই বিদ্যুৎ ধরে এনে নানা কাজে লাগানো যাবে বলে হারাধন দৃঢ়ভাবে বিশ্বাস করে। কিন্তু 8 মাইল লম্বা 20টা তামার তার জোগাড় করা 4টিখানি কথা নয়। তার উপর তারগুলো এমন জট পাকিয়ে যায় যে জট ছাড়াতে গলদ ঘর্ম। হারাধন বিরক্ত হয়ে উঠোনে পায়চারি করছিল। সতীশ ভরদ্বাজের কথা শুনে বলল, হাদুহুদু ছুটি ক্যান্সেল করে একটা টেলিগ্রাম করে দিন না মাস্টারমশাই। সতীশ ভরদ্বাজ হারাধনকে দেখতে পারেন না। 2 পাতা বিজ্ঞান পড়ে এরা ঘোর নাস্তিক হয়ে গেছে, কিছু মানে না। ভরদ্বাজ ঠাকুরমশাই রেগে গিয়ে বললেন, টেলিগ্রাম করবো, ইয়ার্কি পেয়েছে নাকি? তাদের দেশ তো শহরগঞ্জে নয় যে টেলিগ্রাম যাবে।
তারা থাকে প্রেত লোকের গহীন রাজ্যে। সেখানে আলো নেই, অন্ধকার নেই, কেবল ঘোর সন্ধ্যাবেলার মতো আবছা এক জায়গা। চারদিকে ছমছম করছে অদ্ভুত গাছপালা, পাহাড়, হ্রদ, মরার মাথা চারদিকে ছড়ানো, হ্রদে জলের বদলে রক্ত, পাহাড় হচ্ছে হাড়গোড় দিয়ে তৈরি। বাদুড়, শকুন আর পেঁচা ছাড়া কোনো পাখি নেই। সেখানকার গাছে ফুল ফুটলে পচা নর্দমার গন্ধ ছাড়ে। সেখানে আকাশের রং ঘোর কালো। চাঁদ, তারা, সূর্য কিচ্ছু নেই। সেখানকার রাজার প্রাসাদ তৈরি হয়েছে মাথার খুলি দিয়ে। গায়ে গায়ে পিশাচ, শাঁকচুন্নি, মামদো, ব্রহ্মদৈত্য, খোক্কোশ সব সেখানে বসবাস করে। আমি কতবার গিয়েছি। হারাধন হেসে ফেলে বলে, জায়গাটা বেশ ভালো মনে হচ্ছে ঠাকুরমশাই, একবার আমাকে নিয়ে চলুন না। সতীশ ভরদ্বাজ সে কথার জবাব দেননি, শুধু বলেছেন, আসুক হাঁদু হুঁদু, বিশ্বাস না হয় তাদের মুখেই শুনে নিও। এই বলে ঠাকুরমশাই চলে গেলেন। বিকেলের দিকে গরু ধোয়াতে গিয়ে রামু মহা বিপদে পড়ল। চোখে ভালো ঠাহর হয় না তার, কিন্তু তা বলে একেবারে কানাও তো সে নয়। হাতিয়ে টাতিয়ে নিরিখ পরখ করে সব জিনিসেরই একটা আন্দাজ পায়। আজ যেন সে গোয়ালে ঢুকে হারিকেনের গায়ে হাত দিয়েই বুঝতে পারল গরুটা আর আগের মতো নেই। দিব্যি বড়সড় হয়ে উঠেছে, গায়ে খোঁচা খোঁচা লোম, আর ভারী ঠান্ডা স্বভাব। দুধ দোয়ানোর সময় রোজ যেমন ধাপাধাপি করে বালতি উল্টে ফেলে দেয় বা পায়ের চাট ছোঁড়ে, আজ তেমন কিছু করলো না। দুধও দিল এক কাঁড়ি, বালতি ভরে প্রায় উপচে পড়ে আর কি। খুব আনন্দ হলো রামুর। কিন্তু বালতি ভরা দুধ নিয়ে সে যখন হাসি হাসি মুখ করে গোয়াল থেকে বেরোতে যাচ্ছে, তখন দোরগোড়ায় একটা মুস্কো মতো লোকের সঙ্গে ধাক্কা খেলো। কন হ্যাঁ রে বলে রামু চোখ পাকিয়ে তাকায়। মুস্কো লোকটা দরজা জুড়ে দাঁড়িয়ে ফোঁস ফোঁস করে নিঃশ্বাস ফেলছে। এমন ব্যাদড়া লোক যে রামুর পথও ছাড়ছে না। রামু ভয় পেয়ে চেঁচালো, কোন চোরটা হ্যাঁ রে, এখনো সন্ধ্যা হয়নি, এরই মধ্যে গরু চুরাতে এসেছিস? এই বলে রামু বালতিটা রেখে হঠাৎ দু হাতে লোকটাকে জাপটে ধরে চেঁচাতে থাকে, এ মিসের জি, এ রঘু, জলদি আও, গরু চোর ধরেছি। মুস্কো লোকটা পেল্লায় জোয়ান। এক ঝটকায় রামুর হাত ছাড়িয়ে উল্টে তার ঘাটটা চেপে ধরে বলল, চোর আমি না তুই? আমার ভৈঁসকে সারা দুপাহার ঢুঁড়ে বেড়াচ্ছি, আর তুই চোরটা আমার দুধের ভৈঁস ধরে এনে গোহালে বেঁধে রেখেছিস? রামু তখন বুঝতে পারল এ লোকটা হলো হরশঙ্কর গয়লা। এ তল্লাটে হরশঙ্কর হচ্ছে সবচেয়ে বড় পালোয়ান। বজরংবলী মন্দিরের সামনের আখড়ায় একটা কুস্তির দঙ্গল আছে। সেখানে ফি বছর কুস্তির প্রতিযোগিতায় হরশঙ্কর অন্য সব জোয়ানদের ধরে ধরে ধোবিপাট প্যাঁচ মেরে আছাড় দেয়। ধোপা কাপড় কাচবার সময় যেমন করে আছাড় মারে, তাই হলো ধোবিপাট। হরশঙ্করকে সবাই খুব সমঝে চলে। রামুর চেঁচানি শুনে মিশির আর রঘু দুই লাঠি নিয়ে ধেয়ে এসেছিল, কিন্তু হরশঙ্করকে দেখে লাঠি ফেলে দিয়ে হাত জোর করে রাম রাম বলে খুব খাতির দেখাতে লাগলো। হরশঙ্কর কাউকে গ্রাহ্য করল না। রামুকে কাঁধে ফেলে আর মোষটাকে খোঁটা থেকে দড়ি শুদ্ধ খুলে এক হাতে দড়ি ধরে রওনা দিল। যাওয়ার সময় বলে গেল, এ রামু চোরটাকে আজ পুলিশে দিব। রামু হরশঙ্করের কাঁধে ঝুলতে ঝুলতে কেঁদে কেঁদে বলতে লাগলো, এ রঘু, এ মিসিরজি, আমার যদি ফাঁসি হয় তো আমার মুলুক মে একটা খত লিখে দিও। পুলিশ লোক কি আমাকে পেটাবে নাকি রে বাপ? আমি কখনো মারধর খাইনি, কি রকম লাগবে কে জানে। ও হরশঙ্কর ভাই, অত জোর সে হাঁটছো কেন? আমার যে ঝাঁকুনি লাগছে।
হরশঙ্কর কি করতো বলা মুশকিল, কিন্তু গোয়াল থেকে বেরিয়ে যেই সে ৫ দুয়ার দিয়ে বারমুখ রওনা দিয়েছিল, সন্ধে হলেই ভজবাবু টর্চ নিয়ে সারা বাড়ি ঘুরে বেড়ান। বাড়িটা বেশ বড়ই বলতে হবে। উঠোনের চারদিক ঘিরে অনেকগুলো ঘর। তাছাড়া বাইরের দিকে বাগানের দুধারে পড়া, গান শেখা এবং বৈঠকখানার জন্য আলাদা আলাদা ঘর আছে। এত বড় বাড়ির আনাজ কানাজও তো কিছু কম নেই। সন্ধ্যের অন্ধকারে কোন চোর ছ্যাঁচোর বাড়ি ঢুকে ঘাপটি মেরে বসে থাকবে কে জানে। তারপর মাঝরাতে সবাই ঘুমোলে মালপত্র নিয়ে ভাগাড়াম দেবে। সেই ভয়ে ভজবাবু সন্ধে হলেই টর্চ হাতে সারা বাড়ি ঘুরে ঘুরে দেখেন কেউ কোথাও লুকিয়ে আছে কিনা। ছাদ, সিঁড়ি, খাটের তলা, পাটাতন, সব জায়গা। আজও ভজবাবু ঘুরে বেড়াতে বেড়াতে পিছনের দিকে একটা বাজে জিনিস রাখবার কুঠুরির সামনে এসেই শুনতে পেলেন ঘরটার ভিতরে খুটুর মুটুর শব্দ হচ্ছে। ভজবাবু খুব সাহসী লোক নন। শব্দ শুনেই ভড়কে গিয়ে কাঁপা গলায় জিজ্ঞেস করলেন, ভিতরে কে? কোনো জবাব নেই। খুটুর মুটুর শব্দ হতেই লাগলো। ভজবাবু ঘরের ভিতরে ঢুকতে তেমন সাহস পেলেন না। যদি চোর হয়ে থাকে তো বেশ সাহসী চোরই হবে। ভজবাবু সাড়া পেয়েও ঘাবড়ায়নি। এসব চোর বড় সাংঘাতিক হয়। ভজবাবু ভিতর বাড়িতে চলে এলেন। দেখেন কিরমিরিয়া উঠোনে চাল ছড়াচ্ছে, আর সেই ভুতুড়ে কাকটা মহানন্দে নেচে নেচে চাল খাচ্ছে। ভজবাবু বললেন, কিরমিরিয়া একটু সঙ্গে আয় তো। চোর কুঠুরিতে একটা চোর ঢুকে বসে আছে বলে মনে হচ্ছে। শুনে কিরমিরিয়ার হাত থেকে চালের বাটিটা পড়ে গেল ঠং করে। সে পরিত্রাহী চেঁচাতে লাগলো, ও বাবা গো, বাড়িতে চোর ঢুকলো গো, এখন চোরকে কে ধরবে গো, চোর যে আমাদের মেরে ফেলবে গো। চোপড়াও, ভজবাবু এক পেল্লায় ধমক দিলেন। সেই ধমকে কিরমিরিয়ার দাঁত কপাটি লাগবার জোগাড়। সে উঠোনে উবু হয়ে বসে মুখ বন্ধ করে গো গো শব্দ করতে থাকে। ভজবাবু রেগে গিয়ে বললেন, যা, আজই তোকে চাকরি থেকে বরখাস্ত করলাম। সেই শুনে কিরমিরিয়া চোখ মুছতে মুছতে উঠল। বিড়বিড় করে বলতে লাগলো, আজ আমাকে চোর মারবে গো, মেরে ফেললে কি করে আর বেঁচে থাকবো গো। ও ভজবাবু গো, আমি মরে গেলে কে তোমাদের বাসন মাজবে, কাপড় কাচবে, ঘর মুছবে, ঘুঁটে দেবে গো। কিরমিরিয়াকে সঙ্গে নিয়ে আর একটা দা হাতে করে ভজবাবু চোর কুঠুরির সামনে এসে বন্ধ দরজায় কান পেতে শুনলেন। ভিতরে এখনো সেই শব্দ। ভজবাবু বাইরে থেকে হুঙ্কার ছাড়লেন, কে আছিস ভেতরে? শোন বেটা, ভালো চাস তো 1 মিনিটের মধ্যে বেরিয়ে চলে যা, তাহলে কিছু বলবো না। আর যদি বেশি ট্যান্ডাই ম্যান্ডাই করিস তো রক্ষে নেই কিন্তু। কিরমিরিয়া কেঁদে উঠে বলল, ও চোর দাদা বাবু গো, ভজদাদা বাবুকে আর আমাকে বেরো না গো, ভালোই ভালোই চলে যাও গো চোর দাদা বাবু গো। কিন্তু কুঠুরির ভিতরে চোরের তেমন গা নেই। শব্দটা হতেই লাগলো। ভজবাবু আর কি করেন? যদি চোর তাড়া করে তবে দৌড়তে হবে বলে কাছাটা এঁটে নিয়ে এক হাতে টর্চ, অন্য হাতে দাটা বাগিয়ে ধরে দড়াম করে দরজাটা খুলে ফেলেই 3 হাত পিছিয়ে সরে দাঁড়ালেন। না, তাতেও চোরটা বেরোলো না। ভজবাবু শাসালেন, বেরিয়ে আয় বলছি, বেরোলে। কোনো জবাব নেই। ভজবাবু তখন পা টিপে টিপে ঘরের চৌকাঠে গিয়ে ভেতরে টর্চের আলো ফেলেই বলেন, দূর এ যে দেখছি বেড়ালটা, যা যা। খুব সাহসের সঙ্গে ভজবাবু ভিতরে ঢুকলেন। বেড়ালটা তাড়া খেয়ে পালালো। ভজবাবু চারদিকে টর্চ ফেলে ফেলে দেখলেন হতচ্ছাড়া বেড়াল ঘরটাকে যাচ্ছে তাই রকমের বেগোজ করেছে। একধারে পুতুলের পুতুল খেলার বাক্স টাক্স সব হাঁটকে মাটকে এক শেষ। ভজবাবু নিচু হয়ে পুতুলের বাক্সটা গুছিয়ে রাখতে যাচ্ছিলেন। তারপরই হঠাৎ বাবা গো বলে চেঁচালেন। সেই চিৎকারে বাইরে কিরমিরিয়া আরো জোরে চেঁচালো। ভজবাবু স্তম্ভিত মুখে একটা পিস্তল হাতে করে নিয়ে বেরিয়ে এসে বললেন, কিরমিরিয়া,
চুপ কর, ব্যাপারটা খুব সিরিয়াস, এসব চোর টোরের কাণ্ড নয়, কোনো ডাকাত বাড়িতে ঢুকেছে। এই দেখ, এই দেখ ডাকাতের পিস্তল, অস্ত্রটা এই ঘরে লুকিয়ে রেখে ডাকাতটা নিশ্চয়ই কোথাও ঘাপটে মেরে আছে। লোকজন সব ডাক এক্ষুনি। বাবা গো, ডাকাত গো বলতে বলতে কিরমিরিয়া দৌড়ল। ভজবাবু টর্চ আর পিস্তল হাতে পাঁচ দুয়ারের দিকে তফাতে গিয়ে দাঁড়ালেন। ঘন ঘন গায়ত্রী মন্ত্র জপ করছেন আর চারদিকে নজর রাখছেন। ঠিক এই সময় কাঁধে রামু আর হাতে মোষের দড়ি ধরে হরশঙ্কর গোয়ালা গোয়ালঘর থেকে বেরিয়ে পাঁচ দুয়ারের দিকে আসছিল। রামু দুহাত জড়ো করে ঝুলতে ঝুলতে বলছে, জয় বাবা রামজি, আমার তো কাল ফাঁসি হয়ে যাবে। দৃশ্যটা দেখে ভজবাবু হাঁ। আজকাল চোর ডাকাতের যে কি পরিমাণ সাহস বেড়েছে! এই ভর সন্ধেবেলা গেরস্তের ঘরে ঢুকে গরু মানুষ সব ধরে ধরে নিয়ে যাচ্ছে। ডাকাতটার চেহারা যেমন পেল্লায় হাব ভাবো, রাজা জমিদারের মতো। দৌড়ে পালাবি তা নয়, কেমন গদাই লস্করের মতো চলছে দেখো। ডাকাতের এই সাহস দেখে ভজবাবু খুব রেগে গেলেন। বেয়াদপির একটা শেষ থাকা দরকার। তিনি একেবারে মুখোমুখি দাঁড়িয়ে মুখে টর্চ ফেলে পিস্তলটা বাগিয়ে ধরে বললেন, তুই কে রে পাজি? ভর সন্ধেবেলা মানুষ গরু চুরি করছিস? তোর আক্কেলটা কিরকম? চুরি করবার এই নাকি সময় তোদের? চক্ষু লজ্জা বলে জিনিস নেই? হরশঙ্কর মস্ত বড় পালোয়ান বটে, কিন্তু পিস্তল দেখে তার রক্ত জল হয়ে গেল। সে রামুকে ধমাস করে মাটিতে ফেলে দিল, মোষের দড়িও ছেড়ে দিল। দু হাত জোর করে বলল, গোড় লাগি ভাজে বাবু, এ রামু বদমাস আমার মহিষটাকে চুরি করেছিল, তাই ভাবলাম যাই গিয়ে মহিষটা নিয়ে আসি। ভজবাবু উত্তেজনায় হরশঙ্করকে প্রথমে চিনতে পারেননি। এখন চিনতে পেরে পিস্তলটা আরো ভালোভাবে বাগিয়ে ধরে বললেন, ও তুই সেই পাজি হরশঙ্কর না, দুধে জল মেশাস? হরশঙ্কর কাঁদো কাঁদো হয়ে বলল, আর কখনো মেশাবো না, হুজুর মাফি মাঙে। ভজবাবু একটু ভাবলেন, তারপর বললেন, সবই তো বুঝলাম, কিন্তু পিস্তলটা এলো কোথা থেকে, আর ডাকাতটাই বা গেল কোথায়? পিস্তলের গুণ দেখে ভজবাবু অবাক। এত বড় পালোয়ান হরশঙ্কর গোয়ালা পিস্তলের সামনে কেমন নেতিয়ে পড়ল। হাঁটু গেড়ে বসে হাত জোর করে বলল, বড় বাবু জান বাঁচিয়ে দিন, কান পকড়াচ্ছি, আর দুধে জল দিব না, আপনাদের কোঠিতে কখনো ঘুষবো না। ভজবাবু গম্ভীর হয়ে বললেন, ঠিক আছে, মোষ নিয়ে চলে যা, আর যদি কখনো, রাম রাম, আর কখনো হবে না বলে হরশঙ্কর তার মোষ নিয়ে চলে গেল। ভজবাবু পিস্তলের দিকে চেয়ে দাঁড়িয়ে রইলেন। তার মুখে অদ্ভুত একটা হাসি। সত্যি পিস্তলের মতো জিনিস হয় না। এই পিস্তল নিয়ে বাজারে গেলে দোকানিরা এক ঝটকায় দাম কমিয়ে প্রায় জিরোতে নামিয়ে ফেলবে। পিস্তলটাকে এক হাতে ধরে অন্য হাতে সেটার গায়ে হাত বোলাতে বোলাতে ভজবাবু আপন মনে বললেন, তাই তো বলি, একটা পিস্তল ছিল না বলেই এতকাল কেউ আমাকে গ্রাহ্য করছিল না। ভাবতে ভাবতে ভজবাবুর রক্ত গরম হয়ে গেল। তার মনে হতে লাগলো এই পিস্তলের জোরে তিনি যা খুশি করতে পারেন। যত বড় বদমাশ বা গুন্ডা হোক, সবাই পিস্তলের সামনে হরশঙ্করের মতোই ভেজানো নেতা হয়ে নেতিয়ে পড়বে। ভজবাবুর খুব ইচ্ছে হলো পিস্তলের শক্তিটা একটু ভালো করে পরখ করেন। তাই কাউকে কিছু না বলে র্যাপারের তলায় পিস্তলটা লুকিয়ে নিয়ে ভজবাবু বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। এবার সবাইকে তিনি বুঝিয়ে দেবেন কত ধানে কত চাল। কিরমিরিয়ার চেঁচামেচি শুনে বাড়ির লোকজন দৌড়ে এসেছিল, কিন্তু তারা এসে ভজবাবুকে খুঁজে পেল না। হরিণগড়ের রাজা গোবিন্দ নারায়ণ সন্ধ্যাবেলা আহ্নিক সেরে জলযোগ করছেন। মস্ত বড় এক শ্বেত পাথরের টেবিলের ওপর
রূপোর থালায় ডাঁই করে কাটা শশা দেওয়া হয়েছে। গোবিন্দনারায়ণ সোনার চামচ দিয়ে শশা মুখে তুলে কচমচ করে চিবোচ্ছেন, মুখে একটা তৃপ্তির ভাব। টেবিলের অন্য ধারে গোবিন্দনারায়ণের ভাগ্নে কৌস্তব নারায়ণ বসে মামার শশা খাওয়া দেখছে। গোবিন্দনারায়ণের মতো শশাখোর লোক কৌস্তব আর দেখেনি। একটা মানুষ একা যে কত শশা খেতে পারে তা হরিণগড়ে এসে রাজা গোবিন্দনারায়ণকে না দেখলে বোঝা যায় না। কৌস্তব অবশ্য মামার শশা খাওয়া দেখতেই যে এসে বসে থাকে তা নয়, তার অন্য মতলব আছে। মামার নিরুদ্দেশ ছেলে কন্দর্প নারায়ণ যদি আর ফিরে না আসে তবে মামার বিষয় সম্পত্তি সব সেই পাবে। সেই আশায় কৌস্তব প্রায় আনাগোনা করে, চারদিকে ঘুরঘুর করে মামার বিষয় সম্পত্তি কত তা বুঝবার চেষ্টা করে। ৪৫টা শশার টুকরো খাওয়ার পর গোবিন্দনারায়ণ একটা পেল্লায় ঢেকুর তুলে একটু দম নেবার জন্য চামচটা রাখলেন। পেটের মধ্যে জায়গা করার জন্য উঠে একটু পায়চারি করতে লাগলেন। কৌস্তব সুযোগ বুঝে খুব সতর্ক গলায় জিজ্ঞেস করল, মামাবাবু, কন্দর্পর কোনো খবর পেলেন? গোবিন্দনারায়ণ তার ভাগ্নেটিকে বিশেষ পছন্দ করেন না। ভাগ্নে কৌস্তব বলে নয়, আসলে তিনি কোনো আত্মীয় স্বজনকেই ভালো চোখে দেখেন না। তার কারণ আত্মীয় স্বজন এলেই তাদের সঙ্গে নানা রকম লৌকিকতা করতে হয়। ভালো মন্দ খাওয়াও রে, ধার কর্য দাও রে, গরিব বলে সাহায্য করো রে, পালা পার্বণে জামা কাপড় দাও রে। রাজা গোবিন্দনারায়ণ বড় কৃপণ মানুষ। তিনি নিজে কখনো প্রাণে ধরে ভালো মন্দ খান না, কাউকে খাওয়াতে ভালোবাসেন না। রাজা হয়েও তিনি ছেঁড়া জামা কাপড় সেলাই করে পরেন। বাবুগিরি তিনি দু চোখে দেখতে পারেন না। তার সবচেয়ে প্রিয় শখ হলো অবসর সময় আপন মনে টাকা গোনা। রাজবাড়ির গুপ্ত কুঠুরিতে লোহার সিন্দুক থেকে টাকা বের করে ঘন্টার পর ঘন্টা গোনেন। শোনা যায় ১ টাকার নোটে আর খুচরো পয়সায় ১০-২০ হাজার টাকা কয়েক ঘন্টায় গুনে ফেলতে পারেন। কিন্তু সেসব টাকা কেবল গোনার জন্যেই। ভাগ্নে কৌস্তভের দোষ হলো সে সব সময় এক পেট খিদে নিয়ে মামা বাড়িতে আসে। এসেই মামিমা দিদিমার কাছে গিয়ে বলে, ওহ, যা একখানা খিদে পেয়েছে না, 10টা চাষার ভাত একাই খেতে পারি এখন। তা পারেও কৌস্তব। চেহারাটা রোগা রোগা হলেও খেতে বসলে তাজ্জব কাণ্ড ঘটিয়ে ফেলে। একবার ৮০টা কই মাছ খেয়েছিল, অন্যবার ৭২টা রাজভোগ। সেসব ভাবলে কৌস্তবকে দেখে গোবিন্দনারায়ণের খুশি হওয়ার কথা নয়। প্রশ্ন শুনে গোবিন্দনারায়ণ বললেন, না, অন্ধকার হয়ে এলো কৌস্তু, বাড়ি যাবি না? কৌস্তব ঘড়ি দেখে বলল, রাত আর কই হলো, শীতের বেলা বলে আলো চলে গেছে, এ তো 6:45 মাত্র। তা মামাবাবু, কন্দর্পকে খোঁজার জন্য আপনি নাকি গোয়েন্দা লাগিয়েছেন? সে আমি লাগাইনি, গুচ্ছের টাকা শ্রাদ্ধ। গোয়েন্দা লাগিয়েছে তোর মামি। মরকট গোয়েন্দাটা নাকি ৫০০ টাকা করে নেবে ফি মাসে। শুনে ভিড়মি খাবার জোগাড়। আমি স্রেফ বলে দিয়েছি, আগে খুঁজে বের করো, তারপর টাকা পয়সার কথা হবে। হ্যাঁ কস্তু, আজ বড় ঠান্ডা পড়বে রে, এই বেলা না হয় দুর্গা দুর্গা বলে বেরিয়ে পড়। কৌস্তব বিরক্ত হয়ে বলে, বেরোতে বললেই কি বেরোনো যায়? আজ মামিকে বলেছি গাওয়া ঘিয়ে লুচি খাবো, মামি রাজি হয়েছে। গোবিন্দনারায়ণ আতকে উঠে বললেন, ও বাবারে! কৌস্তব তাড়াতাড়ি উঠে বলল, কি হলো বাবু, কিছু কামড়ালো নাকি? না বাবা, কামড়ায়নি। গাওয়াহি কত করে দর যাচ্ছে বলতো? ওহ, কত আর হবে, বেশি নয়। তোদের আর কি, যার যাচ্ছে তার যাচ্ছে। তা যা, বরং তোর মামির কাছে গিয়ে বসগে। এই বলে গোবিন্দনারায়ণ দীর্ঘশ্বাস ছেড়ে আবার শশার থালার সামনে বসলেন।
কৌস্তব বিরক্ত হয়ে উঠে গেল। কিন্তু রাজা গোবিন্দনারায়ণের আর শশা খেতে ইচ্ছে করল না। গাওয়া ঘিয়ের লুচি বাক্যটা তার মনের মধ্যে মশার মতো পান পান করে উঠতে থাকে, আর মাঝে মাঝে কুটুস করে কামড়ায়। বড্ড অস্বস্তি। মন খারাপ হলে গোবিন্দনারায়ণ সোজা মাটির নিচে চোরকুঠুরিতে গিয়ে সিন্দুক খুলে টাকা গুনতে বসে যান। মন যদি অল্প খারাপ হয় তবে 1,000 5-7 নোট গুনলেই আস্তে আস্তে মনটা ভালো হয়ে ওঠে। বেশি মন খারাপ হলে কখনো 10, 20, 30 হাজারও গুনতে হয়। আজকে গাওয়া ঘিয়ের লুচি কথাটা ভুলবার জন্য কত হাজার গুনতে হবে তা গোবিন্দনারায়ণ বুঝতে পারছিলেন না। মনে হচ্ছে আজ 50-60 হাজার নোট গুনতে হবে। সেই সঙ্গে ফাউ হিসেবে 1,000-2 টাকার খুচরো পয়সা গুনলে কেমন হয়? 50,000 নোটে গাওয়া ঘি কথাটা ভুলতে পারলেও লুচি কথাটা মন থেকে তুলতে ওই 2,000 টাকার খুচরো দরকার হতে পারে। সে যাই হোক, রাজা গোবিন্দনারায়ণ চাবির থলো হাতে অন্দরমহলের ঘরে ঢুকে দরজা বন্ধ করলেন। তারপর মেহগিনির পালঙ্কের নিচে হামাগুড়ি দিয়ে গিয়ে মেঝের একটা জায়গা থেকে চৌকো একটা কাঠের পাটাতন সরালেন। গর্ত নেমে গেছে, সরু সিঁড়ি। একটা টর্চ নিয়ে গোবিন্দনারায়ণ সিঁড়ি বেয়ে সুড়ঙ্গ পথে নামতে লাগলেন। 10 হাত নামলে একটা সরু গলি। গলির গায়ে দুধারে মোট 4টে ঘর। বড় বড় মজবুত তালা ঝুলছে ঘরগুলোর লোহার দরজায়। প্রথম বাঁহাতি ঘরটার তালা খুলে গোবিন্দনারায়ণ ঢুকে পড়ে আলো জ্বাললেন। ছোট্ট ঘরটায় গোটাচারিক সিন্দুক রয়েছে। একটাতে 100 টাকার নোট, অন্যগুলি কোনোটাতে 5, কোনোটাতে 1, আর কোনোটায় কেবল খুচরো পয়সা। রাজা গোবিন্দনারায়ণ আজ সব কটা সিন্দুকই খুলে ফেললেন। বান্ডিল বান্ডিল নোট হাসতে লাগলো। লোকে কাশ্মীর যায়, দার্জিলিং যায়, কন্যাকুমারিকায় গিয়ে বেড়ায়। কোথাও সূর্যোদয় দেখে, কোথাও সমুদ্র বা পাহাড় দেখে মুগ্ধ হয়, বা তীর্থে গিয়ে পুণ্য করে আসে। তেমনি এই চোরকুঠুরিতে এলে গোবিন্দনারায়ণেরও কাশ্মীর, কুলু ভ্যালি, দার্জিলিং বা কন্যাকুমারিকা দেখা হয়ে যায়। চোরকুঠুরির মতো এমন সুন্দর জায়গা দুনিয়ায় দ্বিতীয়টা নেই। গোবিন্দনারায়ণ তাড়াহুড়ো করলেন না। মেঝে একটা কাঁঠাল কাঠের পিঁড়ি পেতে বসে ধীরে সুস্থে সব সিন্দুক থেকেই বান্ডিল বান্ডিল টাকা নামিয়ে মেঝেতে সাজালেন। গাওয়া ঘি থেকে শুরু করে লুচি পর্যন্ত পুরো বাক্যটা মন থেকে তুলে ফেলতে কত টাকা লাগবে তা আগে ভাগে বলা মুশকিল। দীর্ঘদিন ধরে বারবার গোনবার ফলে নোটগুলো ভারী নেতিয়ে পড়েছে, ময়লাও হয়েছে বড় কম নয়। তাছাড়া অনেক নোট এত পাতলা হয়ে গেছে যে একটু নড়াচড়া করলেই ছিঁড়ে যাবে। খুচরো পয়সাগুলো আঙুলের ঘষা খেয়ে খেয়ে তেলতেলে হয়ে পড়েছে। এখন আর তাদের গায়ের লেখা অক্ষর ভালো করে বোঝা যায় না। গোবিন্দনারায়ণ খুব সাবধানে একটা বান্ডিল খুলে খুব আলতো আঙুলে টাকা গুনতে শুরু করলেন। 1, 2, 3, 4, গুনতে গুনতে 500-600 পেরিয়ে 1,000 ধরো ধরো হয়ে গেল। গোবিন্দনারায়ণ চোরকুঠুরির বন্ধ বাতাসে ঘেমে উঠছেন। একটু শ্বাসকষ্টও হচ্ছে, তবু বুঝতে পারছেন তার মন থেকে গাওয়া কথাটা প্রায় লোপাট হয়ে গেছে। এত তাড়াতাড়ি ফল পেয়ে তিনি আরো তাড়াতাড়ি টাকা গুনতে লাগলেন। বাহ্যজ্ঞান প্রায় নেই। ঠিক 1,356টা নোটের সময় একটা গলার স্বর খুব কাছ থেকে বলে উঠল, ইস, টাকাগুলো যে একদম অচল। রাজা গোবিন্দনারায়ণ বীর পুরুষের বংশধর। তার ঊর্ধ্বতন চতুর্থ পুরুষ মহারাজ দর্পনারায়ণ ইংরেজদের সঙ্গে লড়াই করেছেন। তার ছেলে সম্পদ নারায়ণ মস্ত শিকারী ছিলেন। গোবিন্দনারায়ণের দাদু চন্দ্রনারায়ণ ঠ্যাঙাড়াদের ঠেঙিয়ে বিলেত থেকে কি একটা খেতাব পান। আর বাবা হংসনারায়ণ তেমন কিছু না করলেও একবার একটা চোরকে জাপটে ধরে ফেলেছিলেন বলে
কথিত আছে। এইসব বীরের রক্ত গায়ে না থাকলে চোর কুঠুরিতে দ্বিতীয় মানুষের স্বর শুনে গোবিন্দনারায়ণ ঠিক মূর্ছা যেতেন। গেলেন না, তবে হঠাৎ ডুকরে বলে উঠলেন, ওরে বাবা রে, মেরে ফেললে রে, কে কোথায় আছিস, এসে আমাকে ধরে তোল। ভয়ে গোবিন্দনারায়ণ ঘাড় ঘোরাতে পারছেন না। না, আসলে তিনি তেমন ভয় পাননি, এ ঘাড়টাই ভয় পেয়ে শক্ত হয়ে গেছে। চোখ দুটো ভয় পেয়ে ঢাকনা ফেলে বসে আছে, খুলতে চাইছে না। আর হাত পাগুলো বেয়াদপের মতো থরথর করে কাঁপছে। গলার স্বরটা একটু কাছে এগিয়ে এসে বলল, মহারাজ ভয় পেলেন নাকি? ভয়ের কিছু নেই, আমি গোয়েন্দা বরদাচরণ। মুহূর্তে ঘাড় ঢিলে হয়ে গেল, চোখের পাতা খুলে গেল, আর গোবিন্দ নারায়ণের বীরের রক্ত টকবক করে উঠল। তিনি ধমক দিয়ে বললেন, তুমি এখানে এলে কেমন করে, হ্যাঁ? বরদাচরণ খুবই তাচ্ছিল্যের হাসি হেসে বললেন, এ আর কি দেখলেন? একবার একটা আঙুলের ছাপ খুঁজতে আলিপুরের টাকশালে ঢুকে গিয়েছিলাম, সকলের চোখকে ফাঁকি দিয়ে। গোয়েন্দাদের সব বিদ্যে থাকা চাই। স্তম্ভিত গোবিন্দনারায়ণ বরদাচরণের দিকে চেয়ে বললেন, শোনো বাপু, এই চোর কুঠুরিতে তুমি ঢুকেছ, তার মানে তুমি রাস্তা জানো। এরপর যদি আমার এখান থেকে একটা টাকাও হারায়, তবে তোমাকে পুলিশে দেব, মনে থাকে যেন। সে আর বলতে বলে বরদাচরণ একটু অমায়িক হেসে বললেন, কিন্তু আপনার অত সতর্কতার প্রয়োজন কি মহারাজ? ও টাকাগুলো তো সবই মানধাতার আমলে, ওর তো কোনো দামই নেই। গোবিন্দনারায়ণ একটা শশার ঢেকুর তুলে বললেন, বলো কি, চলবে না মানে? টাকা চলে না এ কখনো হয়? বরদাচরণ গম্ভীর হয়ে বললেন, ওসব মানধাতার আমলের টাকা কবে তামাদি হয়ে গেছে। মহারাজ, আপনি কি কোনো খবর রাখেন না? সময় থাকতে যদি ব্যাংকে জমা দিয়ে দিতেন, তাহলে সুদও পেতেন, টাকাটাও নষ্ট হতো না। গোবিন্দনারায়ণ হাঁ করে খানিক্ষণ চোর কুঠুরির দেয়ালের দিকে চেয়ে থেকে কি যেন ভাবলেন। হঠাৎ মনে হলো, তাই তো, এতকাল ধরে টাকা গুনে আসছেন গোনার নেশায়, কিন্তু কখনো তো মনে পড়েনি যে দিনকাল পাল্টে গেছে, টাকাও পাল্টেছে। ভাবতে ভাবতে হঠাৎ এতক্ষণ ধরে টাকা গুনে যে জিনিসটা ভুলে গিয়েছিলেন, সেই জিনিসটা মাথার মধ্যে ফিরে এলো, গাওয়া ঘিয়ের লুচি। গোবিন্দনারায়ণ নিজের মাথাটা দু হাতে চেপে ধরে ডুকরে উঠলেন, গাওয়া ঘিয়ের লুচি, গাওয়া ঘিয়ের লুচি। বরদাচরণ কিছু বুঝতে পারলেন না, কিন্তু ভাবলেন টাকার শোকে রাজামশাই নিশ্চয় পাগল হয়ে গেছেন। আর একথা কে না জানে যে পাগলরা অনেক সময় লোককে ধরে কামড়ায়। এই ভেবে বরদাচরণ দুই লাফে চোর কুঠুরির চৌকাঠের বাইরে গিয়ে দাঁড়ালেন। সন্ধেবেলা মনোজ চুপিসারে রামায়ণ বইটা খুলে ছবিটা বের করল। ভারী চমৎকার ছবি। যখনই মনোজ ছবিটার দিকে তাকায়, তখনই মনে হয় ছবির ছেলেটা যেন এক্ষুনি বলে উঠবে, বন্ধু কেমন আছো? ছবিটা আজ মনোজ অনেকক্ষণ দেখল। এই কুমার কন্দর্প নারায়ণ? বিশ্বাস করতে ইচ্ছা হয় না। মনোজ শুনেছে রাজা গোবিন্দনারায়ণ অসম্ভব কিপ্টে লোক। রাজবাড়ির পুরো দারোয়ানের সঙ্গে স্কুলের বেয়ারা শুক্লালের খাতির আছে। দুজনের বাড়ি এক গায়ে। বুড়ো দারোয়ান নাকি শুক্লালকে একবার বলেছিল, রাজা ভীষণ কৃপণ বলে রানী অম্বিকা নিজেই তার এক ভাইয়ের কাছে কুমার কন্দর্পকে পাঠিয়ে দিয়েছিলেন। বাপের কাছে থাকলে নাকি কন্দর্প মানুষ হতো না। কন্দর্পর মামা মস্ত বড় চাকরি করে, নানা জায়গায় ঘুরে বেড়ায়। সেই মামার আবার ছেলে পুলে নেই। কন্দর্প সেই মামার কাছে মহা সুখে আছে। কিন্তু মনোজের কিছুতেই বিশ্বাস হয় না যে কৃপণ গোবিন্দনারায়ণের এত সুন্দর একটা ছেলে থাকতে পারে। ছবিটা যারই হোক, মনোজ এই ছবিটা কিছুতেই হাতছাড়া করতে পারবে না। তার যত বন্ধু আছে তাদের চেয়েও এই ছবির বন্ধুটা তার বেশি প্রিয়। মনোজ রামায়ণ বইটা অন্য সব বইয়ের পিছনে সাবধানে লুকিয়ে রেখে দিল। তাদের বাড়ির অবস্থাটাই ভর সন্ধ্যাবেলা খুবই থমথমে।
রাঘববাবু ঘড়ি হাতে দিয়ে উঠোনে পায়চারি করতে করতে ঘন ঘন টাইম দেখছেন, আর মাঝে মাঝে হাঁক ছেড়ে সবাইকে সময় জানাচ্ছেন। বাড়ির লোকেরা সবাই ছবি খুঁজে খুঁজে হয়রান। এখন আর কেউ রাঘববাবুকে হাঁক ডাকে গ্রাহ্য করছে না। মনে যে ছোট ভাই বোন দুটো কিরমিরিয়ার কাছে বসে গল্প শুনছে, গণেশ ঘোষালের কাছে বসে গলা সাজছে পুতুল, ঠাকুমা আর ঠাকুরঝি ঠাকুর ঘরে বসে জপের মালা টপকাচ্ছে, মা রান্নাঘর থেকে চেঁচিয়ে বাবাকে উদ্দেশ্য করে বলছে, ওই একজনের চেঁচামেচিতে বাড়ি অতিষ্ঠ হয়ে গেল, হাতে ঘড়ি বেঁধে ঘড়িবাবু হয়ে চৈকাদের মধ্যে চেঁচাচ্ছেন তখন থেকে। রঘু আর রামু হ্যারিকেন হাতে হারিকেনকে খুঁজতে বেরিয়েছে। ভজবাবুকে কোথাও পাওয়া যাচ্ছে না। পাড়ার থিয়েটারে ভজবাবুই মধ্যমণি, তার খোঁজে ছেলেরা বারবার আসছে, কিন্তু ভজবাবু ফিরছেন না। সবাই কিছু চিন্তিত, কিন্তু ভজবাবুর এখন আর ফেরার উপায় নেই। র্যাপারের তলায় পিস্তল নিয়ে সেই যে বেরিয়েছিলেন, তারপর থেকে সাংঘাতিক সাংঘাতিক সব কাণ্ড হয়ে গেছে শহরে। উত্তর দিকে শহরতলিটা একটু নির্জন, গা ছমছম করা জায়গা। এদিকে অনেক গাছগাছালি, মাঠ ঘাট আর ডোবা রয়েছে। ঠ্যাঙাড়ের ডাকাতদের আস্তানা ছিল এক সময়। এখনো গুন্ডা বদমাস ডাকাতেরা এই অঞ্চলটাতেই রাজত্ব করে। শহরের ভদ্রলোকেরা সন্ধ্যের পর বড় একটা এদিকে আসে না। কানাই মাছওয়ালার বাড়িও এই উত্তর দিকের শহরতলিতেই। বড় রাস্তা থেকে একটা হাঁটা পথ ঘন বাঁশ ঝোপের ভেতর দিয়ে নেমে গেছে। সেই রাস্তার দুধারে কচুবন, ভাঁটবন আর বেঁটে কুল গাছের ঝোপে ভরা। খানিক এগোলে একটা মান্ধাতার আমলের ভাঙা কালী মন্দির চোখে পড়বে। দ্বাদশ শিবের মন্দিরও আছে বটে, তবে তার বেশিরভাগই তক্ষক, চামচিকে আর সাপখোপের বাসা। গোটাচারেক মন্দির ভেঙে স্তূপ হয়ে আছে। তবে কালী মন্দিরের কালী খুব জাগ্রত। লোকে বলে ডাকাতে কালীবাড়ি। কথাটা মিথ্যে নয়। কানাই মাছওয়ালা আর তার জনাভিষেক স্যাঙাত রোজ সন্ধেবেলা মন্দিরের চাতালে বসে গাঁজা কিংবা কারণ বাড়ি খেয়ে নেশা করে। শুঁটকো মতো এক পুরুত মশাই সন্ধেবেলা এসে ধূপধুনো দিয়ে আরতি করেন ভয় ভয়, আর বাইরে কানাই আর সাঙাতরা জয় মা বলে বিকট সুরে হল্লা চিল্লা করে। কানাই বৈকালী বাজারে গিয়ে মাছ বেচতে বসবার আগে কালী প্রণাম সেরে যায়। লোকে বলে কানাই রাত দুপুরে ডাকাতি করতে বেরোয়। তা কথাটা নেহাত মিথ্যে নয়, তবে কিনা কানাইকে এখনো কেউ হাতে নাতে ধরে ফেলতে পারেনি। আজকের আরতি খুব জমে উঠেছে। রোগা পুরুত বসে নেচে নেচে আরতি করে ঘেমে উঠেছে, কিন্তু বাইরে সন্ডারা প্রচন্ড হুমকি দিয়ে বলছে, ঘুরে ফিরে আবার হোক, চালিয়ে যাও। পুরুত মশাই আর করেন কি? ওরা থামতে না বললে তো আর থামতে পারেন না। বেয়াদপি করলে খাঁড়ার কোপে গলা নামিয়ে দেয় যদি। এদের খপ্পরে পড়ে যাওয়ার পর থেকে পুরুত মশাই জীবনে আর শান্তি নেই। শহরের উত্তর দিকটা নিরিবিলি দেখে কি কুক্ষণে এদিকে একখানে কুঁড়ে ঘর তুলে থাকতে এলেন। তারপরে একদিন মাঝরাতে ডাকাতরা তাঁর গলায় সরকি ধরলো, এসে বলল, ভালো চাও তো আমাদের কালী পুজো করবে চলো। সেই থেকে আজ 5 বছর এক টানা কালী পুজো করতে হচ্ছে। পয়সা করে যে পান না তা নয়, ডাকাতরা মতলব হলে দেয় থই ভালোই, কিন্তু তার বদলে অনেক নাচন কোঁদন দেখাতে হয়। ঝাড়া ঘন্টা 2 আরতি না করলে ডাকাতদের মন ওঠে না। পায়ে বাত হোক, জ্বর জারি, আমাশা, বায়ু, পিত্ত, কফ, কিছু মানে না বেটারা। কেবল বলে ঘুরে ফিরে জোরসে চালাও আবার হোক। পুরুষের জীবনটাই অন্ধকার হয়ে গেছে। তার উপর ডাকাতদের সংস্পর্শ দোষে কবে যে পুলিশ ধরে নিয়ে হাজতবাস করায়। নানা দুশ্চিন্তায় পুরুষমশাই আজকাল খেতে পারেন না, ঘুমোতে পারেন না, দিন দিন রোগা হয়ে যাচ্ছেন। মনে মনে কেবল মা কালীর কাছে মানত করেন, জোড়া পাঠা দেব মা, এদের হাত থেকে উদ্ধার করো। আজকের পুজোর আয়োজনটা খুব জাঁকালো রকমের। যেদিন এরকম পুজো হয় সেদিনই পুরুত ঠাকুর বুঝতে পারেন যে আজ কোথাও কোনো গেরস্তর কপাল পুড়েছে। সাধারণত ডাকাতি করার রাতেই বড় করে পুজো দেওয়া হয়। এক জোড়া পাঁঠা আজ বলি হয়েছে।
বলির পর পাঁঠার রক্ত আঁজলা করে নিয়ে ডাকাতরা কপালে আর গায়ে মেখেছে মহা উল্লাসে। মুড়ো দুটো মায়ের ভোগে উৎসর্গ করে এখন একটা মুষ্ক মতো লোক পাঁঠা দুটোকে একটা আম গাছের ডালে ঠ্যাং বেঁধে ছাল ছাড়িয়ে নাড়ি ভুঁড়ি বের করছে পেট থেকে। মন্দিরের চাতালে বসে কানাই একটার পর একটা হেঁসো বালি দিয়ে ঘষে ধার তুলছে। তার চোখ দুটো টকটকে লাল, পানের রসে ঠোঁট দুটো রক্ত শোষার মতো দেখাচ্ছিল। অন্য সব ডাকাতরা মদ গাঁজা খেয়ে পেল্লায় হাঁক ডাক ছাড়ছে। এইসব দেখে পুরুতমশের ঠ্যাং দুটো থরথর করে কাঁপে, বুকে ধড়াস ধড়াস শব্দ, গলা শুকিয়ে কাঠ। এই ডাকাতদের দলে একটা ছেলে আছে যে একটু অন্য রকমের। তাকে দেখতে ডাকাতের মতো নয় মোটেই, ভারী সুন্দর ফুটফুটে চেহারা তার। লম্বা হলেও খুব একটা জোয়ান নয় সে, মুখখানা মিষ্টি, চোখ দুটো ঢুলু ঢুলু। গায়ের রং এক সময় টকটকে ফর্সা ছিল, কিন্তু এখন অযত্নে রংটা জ্বলে গেছে। দেখে মনে হয় এ বোধহয় ভদ্র ঘরের ছেলে। কিন্তু পুরুতমশাই শুনেছেন ডাকাত দলের বুড়ো সর্দারকে হটিয়ে একদিন নাকি একেই নতুন সর্দার বানানো হবে। ছেলেটা মদ গাঁজা খায় না, চেঁচামেচিও করে না, বেশিরভাগ সময় চুপচাপ বসে থাকে। তবে ছোকরা নাকি ভারী এলেমদার, বন্দুক পিস্তলের হাত খুব পরিষ্কার, বর্ষার টিপ একেবারে অব্যর্থ। তাছাড়া দুর্জয় তার সাহস। পুরুতমশাই ঘন্টা নেড়ে আরতি করতে করতেই শুনতে পেলেন একজন ডাকাত বলছে, ওরে আজ রাজবাড়ি লুট হবে, তোরা বেশি মদ গাঁজা খাসনি, খেলে মাথা ঠিক রাখতে পারবি না। শুনে পুরুতমশাইয়ের হাত থেকে ঘন্টাটা টঙাস করে পড়ে গেল। ওদিকে একটা বাঁশ ঝোপের আড়ালে দাঁড়িয়ে ডাকাতদের দৃশ্যটা লক্ষ্য করছিলেন আর একজনও। তার গায়ে র্যাপার, পরনে ধুতি। দেখলে খুব নিরীহ মানুষ বলে মনে হয়, আসলে মানুষটা নিরীহই, কিন্তু আজ তার ডান হাতে একটা পিস্তল আর চোখ দুটো অসম্ভব জলজল করছে। এ লোকটা আর কেউ নয়, স্বয়ং ভজহরি বাজারু। ভজবাবুকে যারা রোজ বাজারে হাটে দেখেন তারা এই ভজবাবুকে দেখলে কিন্তু চিনতেই পারবেন না। তার মানে এই নয় যে বেটে খাটু ভজবাবু হঠাৎ 6 ফুট লম্বা হয়ে গেছেন, কিংবা তার থলথলে চেহারাটা হঠাৎ মাস্কুলার হয়ে গেছে। সেসব না হলেও ভজবাবুর চেহারায় এখন এমন একটা বেপরোয়া ভাব, এমন হিংস্র আর কঠিন মুখ চোখ যে লোক দেখলেই 3 হাত পিছিয়ে পালানোর পথ খুঁজবে। আজ বিকেলে পিস্তলটা হাতে পাওয়ার পর থেকেই ভজবাবুর এই পরিবর্তন। আপন মনে মাঝে মাঝে হাসছেন আর বিড়বিড় করে বলছেন, এতদিন পিস্তল ছিল না বলেই কেউ আমাকে পাত্তা দিত না তেমন, আজ সব ব্যাটাকে ঢিট করে ছাড়বো, আজ আর কারো রক্ষে নেই। ভজবাবু ছেলেবেলায় যে স্কুলে পড়তেন তার হেড স্যার ছিলেন গোলক বিহারী চক্রবর্তী। অমন কড়া ধাতের মানুষ হয় না। একখানা থাবড়া খেলে মনে হতো বুঝি গাছ থেকে পিঠে তাল পড়ল। তার ভয়ে ছেলেরা ছবি হয়ে থাকত, কারো শ্বাস পর্যন্ত জোরে বইত না। ভজবাবুর ছেলেবেলাটা এই হেড স্যারের শাসনে কেটেছে। কিন্তু সেখানেই শেষ নয়, স্কুল ছাড়বার পরেও ভজবাবু গোলকবিহারীর ভয় আজও কাটিয়ে উঠতে পারেননি। গোলকবিহারীর বয়স এখন 88, কিন্তু পেল্লায় শটান চেহারা তার, চোখে ঈগল পাখির মতো দৃষ্টি, গলায় বাঘের আওয়াজ, হাতির মতো মাটি কাঁপিয়ে রাস্তায় হাঁটেন। দেখা হলেই পিলে চমকে দিয়ে গাঁক করে বলেন, এই যে ভজু, বলতো সাইকোলজি বানান কি? বলতে না পারলে তাচ্ছিল্যের হাসি হেসে বলেন, তোকে গাধা বললে গাধাদের অপমান করা হয়। গোলকবাবুর এই অসহ্য মাস্টারি ভজবাবু বহু কাল সহ্য করেছেন। এই বুড়ো বয়সেও ভজবাবুকে রাস্তায় ঘাটে বাজারে সর্বত্র এই গোলকবাবু এইভাবে অপমান করে বেড়ান। তাই পারতপক্ষে গোলকবাবুর মুখোমুখি পড়ে যেতে চান না ভজবাবু। আজ পিস্তল হাতে পেয়েই প্রথম তার গোলকবাবুর কথা মনে পড়ল।
ওই লোকটাকে ঢিট করতে না পারলে জীবনে শান্তি, সুখ, স্বাস্থ্য কিচ্ছু নেই। র্যাপারের মধ্যে পিস্তল লুকিয়ে নিয়ে ভজবাবু তাই সোজা আজ বিকেলে গিয়েছিলেন গোলকবাবুর কদমতলার বাড়িতে। গোলক স্যার তার বাইরের ঘরে বিশাল চৌকির ওপর কম্বল মুড়ি দিয়ে বসা, সামনে খোলা একখানা 5 সেরি এনসাইক্লোপিডিয়া। বিনা চশমায় খুদে খুদে অক্ষর দিব্যি পড়ে যাচ্ছেন এই 88 বছর বয়সেও। ভজবাবু দরজার চৌকাঠে দাঁড়াতেই তিনি মুখ তুলে দেখে বললেন, ভজু নাকি রে? সেই কণ্ঠস্বরে হাতে পিস্তল থাকা সত্ত্বেও ভজবাবুর বুকটা কেঁপে গেল। বললেন, আগে। অভ্যেস বসে কম্বলের ভেতর থেকে হেড স্যার একজোড়া পা বের করে দিয়ে বললেন, পেন নাম তাড়াতাড়ি সেরে নে, ঠান্ডায় জমে যাচ্ছি। শহর ভরে গোলকবাবুর ছাত্র, বুড়ো ধুড়ো ছেলে ছোকরা মিলে বিশাল ছাত্রের ব্যাটালিয়ন। সারা দিন তাদের সঙ্গে গোলকবাবু দেখা হচ্ছে আর টপাটপ প্রণাম পাচ্ছেন। প্রণাম পাওয়ার এই অভ্যেস বসেই পা বের করে ফেলেছেন তিনি। কিন্তু আজ প্রণাম করতে আসেননি ভজবাবু। তার উদ্দেশ্য গোলকবাবুর যেখানে সেখানে মাস্টারি করার অভ্যেসটাকে বন্ধ করে দেওয়া। কিন্তু র্যাপারের তলায় পিস্তলটা হাতের চেটোয় ঘেমে উঠল ভয়ে। গোলকবাবু তাকিয়ে আছেন চোখে চোখে। ডান হাত থেকে পিস্তলটা বাঁ হাতে চালান করে প্রণামটা সেরে নেবেন বলে ভেবেছিলেন ভজবাবু। কিন্তু একটা মুশকিল হলো, এই র্যাপারের তলায় হাত চালাচালি করতে গিয়ে দেখেন মাঝখানে র্যাপারের একটা পাল্লা এসে যাচ্ছে। পিস্তলটা হাত বদল করা যাচ্ছে না, অথচ প্রণামে দেরি করাও চলে না। গোলকবাবুর পায়ে ঠান্ডা লাগছে। অগত্যা ভজবাবুর ডান হাতেই পিস্তলটা ধরে রেখে বাঁ হাতে গোলকবাবুর পায়ের ধুলো নিলেন। গোলকবাবু একগাল হেসে বললেন, আমি বরাবর লোককে বলি ভজু গর্দবটার ডান বাঁ জ্ঞান নেই। তা এখন দেখছি বয়স হওয়ার সঙ্গে সঙ্গে আমার সব কটা ফোরকাস্ট তোর জীবনে মিলে যাচ্ছে। বলি, তুই সব্যসাচী হলি কবে থেকে, হ্যাঁ, যে বাঁ হাতে পায়ের ধুলো নিচ্ছিস? ভজবাবু মাথা চুলকে বললেন, ডান হাতে ব্যথা স্যার। ব্যথা? কেন? ঢিল ছুটতে গিয়েছিলি নাকি? আগে না। বল দেখি, সব্যসাচী মানে কি? যার 2 হাত সমানে চলে। টপ করে বলে দিলেন ভজবাবু, আর বলে তার খুব আনন্দ হলো। গোলকবাবুর বিদঘুটে সব প্রশ্নের মধ্যে খুব অল্পেরই ঠিক জবাব দিতে পেরেছেন তিনি। বটে। গোলকবাবু খুব মিষ্টি করে হেসে বললেন, এবার তাহলে বল, সব্যসাচীর ইংরেজিটা কি হবে? ভজবাবুর একগাল মাছি। হাতের পিস্তলটার কথা আর মনেও পড়ল না। ভয়ে পেটের ভিতরে গোঁতলান দিচ্ছে। স্টুপিড বলে গর্জন করে উঠলেন গোলকবাবু। ধপাস করে বইটা বন্ধ করে বললেন, বুড়ে হতে চললি এখনো এইসব রপ্ত হলো না? গোলক মাস্টারের ছাত্র বলে সমাজে কি করে পরিচয় দিস তোর? হ্যাঁ, কত জুয়েল ছেলেই হাত দিয়ে বেরিয়েছে জানিস? ওঠবস কর, কর ওঠবস। ভজবাবুর হাঁ আরো 2 ইঞ্চি বেড়ে আলজিব দেখা যেতে লাগলো। নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না। গোলক স্যার তাকে ওঠবস করতে বলছেন। হ্যাঁ, ওঠবস করবো স্যার? অতি কষ্টে জিজ্ঞেস করেন ভজবাবু। তা নয় তো কি ডন বৈঠক করতে বলেছি? 10 বার ওঠবস করে তারপর ছুটি পাবি। শুরু করে দে। হাঁটুতে বাত যে স্যার। বাত সেরে যাবে। হাড়ে বটমট শব্দ হয়। হোক শব্দ, তাতে তোর শব্দরূপ ধাতস্থ হবে। আমার যে 55 বছর প্রায় বয়স হলো স্যার। শিক্ষার আবার বয়স কিরে উল্লুক? কর ওঠবস। মা হাতে পেন নাম করা তোমার বের করছি, কর ওঠবস। গোলকবাবু একটু হুঙ্কার ছাড়লেন। সেই হুঙ্কারে ভজবাবু কুঁকড়ে যেন ক্লাস 6-এর ভজু হয়ে গেলেন। তারপর বাদ ব্যাধি ভুলে, বয়স উপেক্ষা করে, হাড়ের মট মট শব্দ তুচ্ছ করে 10 বার তাকে ওঠবস করতে হয়েছে। শাস্তির দৃশ্যটা খুব আয়েশ করে দেখলেন গোলকবাবু।
শুধু তিনিই নন, ভজবাবু ওঠবোস শুরু করার মুখে গোলক স্যারের 2 নাতি আর 1 নাতনিও এসে দরজায় দাঁড়ালো। তাদের সে কি মুখ চাপা দিয়ে হাসি! 10 বার ওঠবোস করবার পর ভজবাবু যখন হ্যাঁ হ্যাঁ করে হাঁফাচ্ছেন, তখন গোলকবাবু বললেন, যা, আর কখনো যেন ডান বাঁ ভুল না হয়, দেখিস। এই অপমানের পর বেরিয়ে এসেই ভজবাবুর চেহারাটা একদম পাল্টে গেল। ভর সন্ধেবেলা 10 বার ওঠবোস, হাতে পিস্তল থাকতেও! ভাবতে ভাবতে ভজবাবুর চেহারা হয়ে গেল খ্যাপা খুনির মতো। সারা দুনিয়াকে তখন তার দাঁতে নখে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে। মাথাটা এত তেতে গেছে যে মনে হচ্ছিল এক্ষুনি মাথার ব্রহ্মতালুতে আগ্নেয়গিরির গহ্বরের মতো ছেঁদা হয়ে মাথার ঘিলু তপ্ত লাভার মতো ছিটকে বেরিয়ে পড়বে। রাস্তার কল থেকে খানিক ঠান্ডা জল মাথায় দিয়ে ভজবাবু আবার রওনা দিলেন। সব পাজি বদমাশকে আজ ঠান্ডা করতে হবে। চৌরাস্তার মোড়ে একজন কনস্টেবল একজন রিক্সাওয়ালার কাছ থেকে পয়সা নিচ্ছিল। প্রায়ই নেয়। রিক্সাওয়ালার গাড়িতে বাতি ছিল না, তাই ধরা পড়ে কাঁচুমাচু মুখে একটা সিকি ঘুষ দিচ্ছিল। ঠিক এই সময় ভজবাবু পিস্তল বাগিয়ে ঘটনাস্থলে হাজির। বিকট একটা হুঙ্কার দিয়ে কনস্টেবলটাকে বললেন, সিকি ফিরিয়ে দে। পিস্তল দেখে সিপাহীটার চোখ লুচির মতো গোল হয়ে গেল, আর রিক্সাওয়ালাটা বাবারে বলে গাড়ি ফেলে দৌড়। দে বলছি ফিরিয়ে। ভজবাবু ধমকালেন, কিন্তু সিপাহী সিকিটা ফিরিয়ে দেবে কাকে? রিক্সাওয়ালাটা হাওয়া দিয়েছে যে। অগত্যা সে ভয় ভয়ে ভজবাবুর দিকেই সিকিটা ছুড়ে দিয়ে জোর হাত করে বলল, জান বাঁচিয়ে দিন ভজবাবু, আর কখনো। ভজবাবু নির্দয় খুনির গলায় বললেন, ওঠবোস কর 10 বার। লোকটা খানিক গাইগুই করলো বটে, কিন্তু শেষে রাজি হয়ে চৌরাস্তার ধারে সরে এসে একটু অন্ধকারে 10 বার বৈঠকি দিল। সিপাইটাকে ওঠবোস করিয়ে গায়ের ঝাল খানিকটা মিটল ভজবাবুর। ভারী খুশি হয়ে উঠলেন পিস্তলের গুণ প্রত্যক্ষ করে। আবার র্যাপারের তলায় অস্ত্রটা লুকিয়ে নিয়ে সোজা চলে এলেন ইউরোপিয়ান ক্লাবে। ক্লাবে অবশ্য এখন ইউরোপিয়ান আর কেউ নেই। বিলিয়ার টেবিলের ওপরকার দামি কাপড়টা কে বা কারা ব্লেড দিয়ে কেটে তুলে নিয়েছে। টেবিল টেনিসের টেবিলের ওপর এখন দারোয়ানের মেয়ে আর জামাই শোয়ে, আর বল নাচের ঘরে টেবিল চেয়ার পেতে কয়েকজন ওই অফিসার গোছের লোক পয়সা দিয়ে তাস টাস খেলে। জুয়া খেলা 2 চোখে দেখতে পারেন না ভজবাবু। বহু কাল ধরে তার ইচ্ছে এই জুয়ার চক্রটা ভাঙতে হবে। ঘরে ঢুকেই ভজবাবু পিস্তলটা বাগিয়ে ধরে বললেন, হাতটা তুলে ফেলো হে, দেরি করো না। জুয়াটা খেলায় মজে আছে, ভালো করে শুনতেও পেল না, কিংবা শুনলেও গ্রাহ্য করলো না। কই হে বলে ভজবাবু এবার যে হুমকি ছাড়লেন তা অবিকল গোলকবাবুর গলার মতো শোনালো। এইবার 4-5 জন জুয়ারি মুখ তুলে তাকিয়ে আর এই যে ভজবাজারু, হাতে পিস্তল যে, ও ভজবাবু, হলো কি আপনার? ভজবাবু সেসব কথায় কান দিলেন না, তবে লোকগুলো যাতে ব্যাপারটাকে হালকাভাবে না নেয় তার জন্য হঠাৎ পিস্তলের নলটা ছাদের দিকে তাক করে গুড়ুম করে একটা গুলি ছুড়লেন। সেই শব্দে নাকি গুলি লেগে কে জানে ঘরের আলোর ডুমটা ফটাস করে ভেঙে ঘর অন্ধকার হয়ে গেল, আর সেই অন্ধকারে 4-5টা জুয়ারি প্রাণপণে চেঁচাতে লাগলো, গুলি গুলি, গেলাম মলাম। ভজবাবু অন্ধকারে আপন মনে একটু হেসে বেরিয়ে এলেন। পিস্তলের মজা এখনো শেষ হয়নি, এই তো সবে শুরু, ভাবলেন ভজবাবু। তারপর জোর কদমে আর একদিকে হাঁটতে লাগলেন। চোরটা গোবিন্দ লোক ভালো নয়, সে সুদে টাকা খাটায়, লোকের গয়না জমি বন্ধক রেখে টাকা ধার দেয়। এইসব করে সে এখন বিশাল বড় লোক। আসল নাম গোবিন্দ্রচন্দ্র বণিক, কিন্তু সুদখোর আর অর্থলোভী বলে তার নামই হয়ে গেছে চোরটা গোবিন্দ। যারা টাকা ধার দিয়ে সুদ খায় বা বন্ধকি কারবার করে তাদের বড় একটা ভালো হয় না। এই যেমন চোরটা গোবিন্দরও ভালো কিছু হয়নি, তার ছেলেপুলেরা কেউ মানুষ হয়নি। 2টো ছেলেই বকে গিয়ে বাড়ি থেকে চুরি করে পালায়।
তারপর একজন খুন করে জেলে গেছে, অন্যজন পাগল হয়ে পাগলাগারদে আছে। একটাই মেয়ের বিয়ে দিয়েছিল সাধ করে, কিন্তু সে মেয়ের শ্বশুরবাড়ি থেকে বলে দিয়েছে ওরকম সুদখোর বাপের সঙ্গে সম্পর্ক রাখা চলবে না। তাই মেয়েও বাপের কাছে আসে না। পুলিশ চৌকির কাছেই চোট্টা গোবিন্দর বাড়ি। ছোট আর পুরনো হলেও বাড়িটা খুব মজবুত। জানলায় মোটা মোটা গরাদ, লোহার পাত মারা পুরু কাঠের দরজা, আর তাতে আবার সব সময় তালা লাগানো থাকে। ঘরে বিশাল বিশাল কয়েকটা সিন্ধুকে কয়েকশো ভরি বন্ধকি গয়না আর জমি জমার দলিল, কোম্পানির কাগজপত্র রাখা থাকে। কৃপণ চোট্টা গোবিন্দর পয়সা থাকলে কি হয়, কখনো ভালো খাবে না, পড়বে না। বুড়ো শকুনের মতো বাজারে ঘুরে ঘুরে যত সব সস্তার পচা বাসি তরিতরকারি কিনবে। বাজারের ভালো জিনিসটার প্রতি যার চোখ নেই, তাকে ভজবাবু মোটেই ভালো চোখে দেখেন না। তার উপর আবার লোকটা সুদখোর। চোট্টা গোবিন্দের একটা স্বভাব হচ্ছে, সব কাজ করবার আগে পাঁজি দেখে নেবে। তিথি নক্ষত্রের যোগ না দেখে সে কখনো কোনো কাজ করে না। এমনকি দিন খারাপ থাকলে বন্ধক নেওয়া পর্যন্ত বন্ধ রাখে। হঠাৎ চোট্টা গোবিন্দের কথা মনে পড়তেই ভজবাবুর শরীরের রক্ত টকবক করে ফুটতে লাগলো। হ্যাঁ, এ লোকটা মানুষের সমাজে এক বিদঘুটে কলঙ্ক, পৃথিবীর এক কুটিল শত্রু। এই নরাধমকে কিছু উত্তম শিক্ষা দেওয়া দরকার। ভজবাবু এসে চোট্টা গোবিন্দর দরজায় কড়া নাড়লেন। চোট্টা গোবিন্দ সাবধানী লোক, সন্ধ্যের পর হুট বলতে সদর দরজা খুলে না। অনেক জিজ্ঞাসাবাদ করে সন্তুষ্ট হলে দরজা খুলে, নয়তো পরদিন আসতে বলে বিদায় দেয় লোককে। নিতান্ত কেউ দায়ে ঠেকলে জানলা দিয়ে গয়না টাকার লেনদেন হয়, তাও আবার তিথি নক্ষত্র ভালো থাকলে। কিন্তু ভজবাবুর কপালটা আজ নিতান্তই ভালো। যে সময়টায় তিনি কড়া নাড়ছিলেন, ঠিক সে সময় দরজার ভিতর থেকে হুড়কো খোলার শব্দ হলো। কপাটের পাল্লা খুলে শার্দুল চৌধুরী বেরিয়ে আসছিল। শার্দুল নাম করা শিকারী। তার কত যে বন্দুক পিস্তল ছিল তার লেখাজোখা নেই। 7টা তেজি ঘোড়া ছিল, 5টা গ্রে হাউন্ড, ব্লাড হাউন্ড কুকুর। বাড়িতে বাগান, পুকুর, দারোয়ান ছিল। তাছাড়া শার্দুলের চেহারাটাও ছিল পাহাড়ের মতো বিশাল, আর মনটা ছিল আকাশের মতো উদার। মুঠো মুঠো টাকা যেমন ওড়াতো তেমনি বিলিয়ে দিত। তবে একটা কারণে শার্দুলকেও ভজবাবু দেখতে পারেন না। শার্দুল বাজারে গিয়ে কখনো দরদাম করে না। দোকানদাররা যা দাম চায় তাই হাসি মুখে দিয়ে দেয়, আর রাশি রাশি তরি তরকারি, মাছ, ডিম, মাংস কিনে ফেলে। শার্দুল যেদিন বাজারে যায় সেদিন দোকানদারদের পোয়া 12, আর ভজবাবুর কপালে দুঃখ। সেদিন ভজবাবু যে দোকানদারের কাছে গিয়ে বাবা বাছা বলে 2 পয়সা কমানোর চেষ্টা করেন, সেই দোকানদারই তাকে না চেনার ভান করে, পাত্তাই দিতে চায় না। কানাই মাছ হলো তো একবার বলেই ফেললো, বাজারুদের মধ্যে ভদ্রলোক দেখলাম একমাত্র ওই শার্দুল বাবুকে, আর বাকি সব তো ছেঁচড়া। সেই থেকে ভজবাবুর রাগ। শার্দুল চৌধুরীর অবশ্য আর সেই বাঘসিংহী মারার দিন নেই। অমিত ব্যয়ের ফলে তার পয়সা কড়ি সব চলে গেছে, বাড়ি বিক্রি হয়ে গেছে, বন্দুক, ঘোড়া, কুকুর সব বেহাত। শার্দুলের সে চেহারাও আর নেই। রোগাটে লম্বা মানুষটাকে দেখলে মনে হয় বুঝি শার্দুলের বাবা, এত বুড়ো দেখায়। শার্দুল ভজবাবুকে দেখে চোখ নাচিয়ে বলল, কি খবর হে ভোজি শিকারি? ভজবাবু জন্মেও কিছু স্বীকার করেননি, তবে কিনা ভালো বাজার করেন বলে শার্দুল তাকে মুনাফা শিকারী বলে ডাকে, সংক্ষেপে শিকারী। ভজবাবুর র্যাপারের তলায় তৈরি পিস্তল, কিন্তু যখন তখন সেটা ব্যবহার করতে তো আর পারেন না, সতর্কতার একান্ত প্রয়োজন। তাই ভালো মানুষের মতো বললেন, ভেতরে চলুন শার্দুল বাবু, আপনার সঙ্গে কথা আছে। শার্দুল ব্যস্ত হয়ে বলে, কথা বলার সময় নেই, বাড়িতে আর জলসা বসিয়েছি। লখনৌ থেকে এক বড় ওস্তাদ এসেছে, তাকে মুজরো দিতে হবে বলে একটা সোনার পকেট ঘড়ি বাঁধা দিয়ে গেলাম, জোর খানা পিনাও হবে। ভজবাবু দাঁত কিড়মিড় করলেন। অমিত ব্যয় আর কাকে বলে?
এই লোকটারই দেদার টাকা খরচ আর ফুর্তি করা, আজ বাজারের দোকানদারদের আশকারা দেওয়া আজ বের করতে হবে। ভজবাবু গম্ভীর হয়ে বললেন, কথাটা একান্তই জরুরি, বেশি সময়ও লাগবে না। এই বলে শার্দুলকে একরকম ঠেলে দরজার ভেতরে এনে ভজবাবু দরজাটা দড়াম করে বন্ধ করে পিস্তল বের করে বললেন, হ্যান্ডস আপ। শার্দুল বলে উঠল, আজ থিয়েটার দেখার সময় নেই, ওস্তাদজি বসে আছেন। তোমাদের পূর্বপল্লীকে এবার গোয়েন্দা নাটক করছে নাকি? ভজবাবু হাসলেন, তারপর বিনা বাক্যে পিস্তলের মুখটা অন্যদিকে ঘুরিয়ে ঘোড়া টিপে দিলেন। প্রচণ্ড শব্দ, আগুনের ঝলক আর ধোঁয়ার ভিতরে দাঁড়িয়ে ভজবাবুর নিজেকে পৃথিবীর সবচেয়ে বড় বীর বলে মনে হলো। পিস্তলের শব্দে শার্দুল 3 হাত ছিটকে গেল। চোট্টা গোবিন্দ সিন্ধুকের চাবির ট্যাঁকে গুঁজতে যাচ্ছিল, ঝনাত করে চাবির বোঝাটা পড়ে গেল মেঝে। ভজবাবু বললেন, হ্যান্ডস আপ। এবার আর শার্দুল আর চোট্টা গোবিন্দর হাত ওপরে তুলতে বেশি দেরি হলো না। তবে কিনা চোট্টা গোবিন্দ ইংরেজি জানে না, হ্যান্ডস আপ কথাটার মানে বুঝতে পারেনি বলে তার কিছু দেরি হয়েছিল। শার্দুল চৌধুরী কথাটার মানে বলে দিল তাকে। তখন সে তড়িঘড়ি হাত তুলে বলল, এ বাবা ভজু, দোহাই তোমার, এ পাঁজিটা একটু দেখতে দাও। ভজবাবু হেসে বললেন, পাঁজি দেখবেন না পাজি দেখতে চান? পাজি দেখতে চাইলে একটা আয়না নিয়ে নিজের মুখখানা দেখুন, সবচেয়ে বড় পাজিকে দেখতে পাবেন। চোট্টা গোবিন্দ কাকুতি মিনতি করে বলতে থাকে, লক্ষ্মী ছেলে ভজু, অমন করাচ্ছি, 8টা কত মিনিটে যেন একটা অমৃত যোগ আছে, যদি মরতেই হয় তবে সময়টা একটু দেখে মেরো বাপ, নইলে কোন নরকে গিয়ে পচবো। হাসলেন ভজবাবু, তারপর ডাকলেন, শার্দুল চৌধুরী। ভজবাবুর গলায় ডাকটা বাঘের ডাকের মতো শোনালো। শব্দে কেঁপে ওঠে শার্দুল, আর ভজবাবু অবাক হয়ে নিজের গলায় হাত রেখে ভাবেন, এও কি পিস্তলের গুণ? নইলে এরকম বাঘের আওয়াজ আমার গলায় এলো কোত্থেকে? ভজবাবু পিস্তলটার গায়ে আদরে একবার হাত বুলিয়ে নিয়ে বললেন, শুনুন শার্দুল বাবু আর গোবিন্দ বাবু, আপনি সুদখোর, বন্ধকি মহাজন, মানবতার শত্রু, পৃথিবীর পঙ্কিলতম জঘন্যতম কি যেন থাকে। আর শার্দুল বাবু, আপনি আড্ডাবাজ, ফুর্তিবাজ, বেহিসাবি, দরিদ্রের রক্ত শোষণ করে, পৃথিবীর সম্পদ লুণ্ঠন করে, বাজারে গিয়ে নিজের ধন সম্পদের অপপ্রয়োগের দ্বারা মূল্যমানকে জঘন্যতম ঊর্ধ্বে তুলে দিয়ে যে অহমিকার ধ্বজা। এই এত কথারই বা কাজ কি? ওঠবোস করুন 10 বার। শার্দুল খুব মন দিয়ে ভজবাবুর কথা শুনছিল। ভজবাবু থেমে যেতেই চোট্টা গোবিন্দর দিকে চেয়ে বলল, পাঠ ভুলে গেছে। ভজবাবু ভয়ঙ্কর রেগে গিয়ে বললেন, ভুলিনি, আরো শুনতে চান? আপনাদের লজ্জা হয় না শুনতে? ওঠবোস করুন, ওঠবোস করুন। বলতে বলতে ভজবাবু আবার পিস্তল তুললেন। শার্দুল তাড়াতাড়ি ওঠবোস করতে থাকে। চোট্টা গোবিন্দ প্রায় কেঁদে ফেলে বলে উঠল, 8টা 15 মিনিট 39 সেকেন্ড গতে অমৃত যোগ লাগবে। বাবা ভজু, ততক্ষণ বসে না হয় বিশ্রাম করো, বসে বসে গালাগালি করো, খানিক শুনি, বেশ বলছিলে বাবা। ভজবাবু রেগে গিয়ে বললেন, কথা কানে যাচ্ছে না নাকি? ওঠবোস করতে বলছি যে। ওঠবোস? চোট্টা গোবিন্দ ভারী বিমর্ষ গলায় বলে, ওঠবোস করবো সেই ভাগ্য কি আমার আছে রে ভাব? 2 হাঁটুতে বাত, একবার বসলে আর উঠতে পারি না, ধরে তুলতে হয়। 10 বার উঠবোস করতে একটা বেলা চলে যাবে, তাও যদি তোমরা ধরাধরি করে করাও। ওদিকে শার্দুল শেষবার ওঠবোস করে দাঁড়িয়ে হাসি মুখে বলল, 10, এবার ছুটি দাও ভজু। ভজবাবু মাথা নেড়ে বলেন, ছুটির দেরি আছে। গোবিন্দবাবু, আপনার কাছে তামা, তুলসী, গঙ্গা জল থাকে বলে শুনেছি, সেসব বের করুন। চোট্টা গোবিন্দ মাথা নেড়ে বলে, থাকে বাবা, যারা ধার কার্য করতে আসে তাদের তামা, তুলসী, গঙ্গা জল ছুঁয়ে শপথ করিয়ে নিই, যাতে সুদ ঠিক মতো দেয়, মামলা মোকদ্দমা না করে, সাপ সাপান্ত না দেয়। পিস্তল নাচিয়ে ভজবাবু বললেন, সেসব বের করুন, আজ আপনাদের দুজনকে শপথ করিয়ে নেব। কাঠের আলমারি খুলে চোট্টা গোবিন্দ
তাম্রপাত্রে গঙ্গা জল আর তুলসী পাতা বার করে হাতে নিয়ে দাঁড়ালো। ভজবাবুর পিস্তলের ইশারায় শার্দুল চৌধুরীও তাম্রপাত্রটা ছুঁয়ে দাঁড়ালো। ভজবাবু বললেন, এবার বলুন। আর কখনো টাকা ধার দিয়া সুদ লইব না, বন্ধকের কারবার করিব না, মানুষের সর্বনাশ করিয়া ধনী হইব না। চোরটা গোবিন্দ বলতে থাকে, সঙ্গে সঙ্গে শার্দুলও বলে, আর কখনো টাকা ধার দিয়া সুদ লইব না, বন্ধকের কারবার। ভজবাবু বিরক্ত হয়ে শার্দুলকে বললেন, আহা, ও কথা আপনার বলবার নয়, আপনার শপথ বাক্য আলাদা। এরপর ভজবাবু শার্দুলকে দিয়ে শপথ করাতে থাকেন, আর কখনো বেহিসাবি খরচ করিব না, ফুর্তি করিয়া টাকা উড়াইব না, আর বাজার করিতে গিয়া দরাদরি না করিয়া জিনিস কিনিব না। এবার শার্দুলের সঙ্গে সঙ্গে সেসব কথা চোরটা গোবিন্দও বলতে থাকে, আর কখনো বেহিসাবি খরচ করিব না, ফুর্তি করিয়া টাকা উড়াইব না, আর বাজার করিতে গিয়া। ভজবাবু চোরটা গোবিন্দকে ধমক দিলেন, ওসব আপনাকে কে বলতে বলেছে? আপনি বরং সুদের কারবার ছেড়ে এবার থেকে ফুর্তি করেই টাকা ওড়াবেন, আপনার সেইটাই দরকার। তাই করবো বাবা, তবে বুড়ো বয়সে কিছু মনে থাকে না, যা সব শপথ করালে তা মনে থাকলে হয়। ভজবাবু একটা তৃপ্তির হাসি হেসে বেরিয়ে এলেন। এবার যাবেন বাজারে। কানাই মাছওয়ালাকে ঢিঠ করতে না পারলে সুখ নেই। কিন্তু বৈকালী বাজারে আজ কানাই বসেনি। মেছুনি অনঙ্গবালা ভজবাবুকে চুপি চুপি বলল, আসবে কি করে বাবু, আজ যে কানাইয়ের কালী পুজো। কালী পুজো? কালী পুজো তো কবে হয়ে গেছে। অনঙ্গবালা পান খাওয়া মুখে একটু হেসে বলে, সে পুজো নয় বাবু, আপনাকে বলেই বলছি, আজকের পুজো হচ্ছে ডাকাতি করার পুজো। বটে। ভজবাবুর মুখখানা অসুরের মুখের মতো হয়ে গেল। বাজার থেকে বেরিয়ে তিনি সোজা শহরের উত্তর দিকে যাওয়ার রাস্তায় পড়লেন। বেগে হাঁটছেন আর আপন মনে মাঝে মাঝে বলছেন, বটে 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 বটে। আজ এই অবধি। মনোজদের অদ্ভুত বাড়ির পরবর্তী অংশ নিয়ে খুব শিগগিরই আসছি। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।